নমস্কার, গপ্পগুচ্ছের আড্ডার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকল শ্রোতাদের জানাই অনেক অনেক স্বাগত। আমাদের এই আড্ডার ভাড়ে আপনারা পাবেন ভয়, রহস্য, হাসি এবং অনেক ভালোবাসার সম্ভার। আমাদের বিনীত অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন টিপতে ভুলবেন না, নইলে আমাদের আড্ডার যে কোনো খোরাক আপনারা মিস করবেন। আজকে গপ্পগুচ্ছের আড্ডার নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ বক্সীর এক অন্যতম শ্রেষ্ঠ গল্প রক্তের দাগ। আজকের গল্পের মূল চরিত্রে রয়েছেন গল্প পাঠক অজিত, ব্যোমকেশ, সত্যবতী এবং সত্যকাম। শুরু হচ্ছে আজকের গল্প রক্তের দাগ। স্বাধীনতা প্রাপ্তির পর প্রথম বসন্ত ঋতু এসেছে। দক্ষিণ দিক থেকে ঝিরে ঝিরে বাতাস দিতে আরম্ভ করেছে। কলকাতা শহরের এখানে ওখানে যে দু চারটে শহুরে গাছ আছে, তাহাদের অঙ্গেও আরক্তিম নবকিশলয়ের রোমাঞ্চ ফুটেছে। শুনেছি এই সময়ে মনুষ্যদেহের গ্রন্থিগুলিতেও নতুন করে রসসঞ্চার হয়। ব্যোমকেশ তক্তপোষের ওপরে কাত হয়ে শুয়ে কবিতার বই পড়ছিল। আমি ভাবছিলাম, ওরে কবি, সন্ধ্যা তো হয়েই এলো। আজকাল বসন্তকালে সমাগম হলেই মনটা কেমন উদাস হয়ে যায়। আসলে বয়স তো বাড়ছে। সন্ধ্যার মুখে দেখলাম সত্যবতী আমাদের বসবার ঘরে এলো। দেখলাম সে চুল বেঁধেছে, খোপায় বেলফুলের মালাও জড়িয়েছে, বাসন্তী রঙের একটা হালকা শাড়ি পরেছে। অনেকদিন তাকে সাজগোজ করতে দেখিনি। সে তক্তপোষের পাশে বসে হাসি হাসি মুখে ব্যোমকেশকে বলল, কি রাত দিন বই মুখে করে বসে আছো, চলো না কোথাও বেরিয়ে আসে গিয়ে। ব্যোমকেশ কোনো সাড়া দিল না। আমি প্রশ্ন করলাম, কোথায় বেড়াতে যাবে? ঘরের মাঠে? আমার প্রশ্ন শুনে সত্যবতী বলল, না না, কলকাতার বাইরে, এই ধরো কাশ্মীর কিংবা। ব্যোমকেশ বইটা বন্ধ করে আস্তে আস্তে উঠে বসল। থিয়েটারি ভঙ্গিতে তার ডান হাত প্রসারিত করে বিশুদ্ধ মদ্যাক্রান্তা ছন্দে আবৃত্তি করে বলল, ইচ্ছা সম্যক ভ্রমণ গমনে কিন্তু পাথেও নাস্তি, পায়ে শিকলি মন উড়ু উড়ু, একই দৈবের শাস্তি। আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম, এটা কোত্থেকে পেলে? বলবো কেন? ব্যোমকেশ আবার কাত হয়ে শুয়ে বইটা খুলল। হাতে কাজ না থাকলে লোকের জ্যাঠার গঙ্গা যাত্রা করে। ব্যোমকেশ বাংলা সাহিত্যের পুরনো কবিদের নিয়ে একটা বই পড়ছিল। ভারতচন্দ্র থেকে আরম্ভ করে সমস্ত কবিকে একে একে শেষ করছিল। ভয় দেখিয়েছিল অতি আধুনিক কবিদেরও সে ছাড়বে না। আমি চিন্তিত হয়ে উঠলাম, কোন দিন না হয়তো ব্যোমকেশ নিজেই কবিতা লিখতে শুরু করে দেয়। আজকাল ছন্দ ও মিলের বালাই ঘুচে যাওয়ায় কবিতা লেখার আর কোনো বাধাই নেই। কিন্তু সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী কবিতা লিখলে তার কিরূপ মারাত্মক বস্তু হয়ে দাঁড়াবে ভাবতেও শরীরে কাঁটা দেয়। সেই যে খোকাকে একখানা আবুল তাবুল কিনে দিয়েছিলাম, ব্যোমকেশের কাব্যিক প্রেরণার মূল সেখান থেকেই। তারপর বইয়ের দোকানের অংশীদার হয়ে গোদের ওপর বিস্ফোরা হয়েছে। সত্যবতী ব্যোমকেশের পায়ের বৃদ্ধাঙ্গুলে একটা মোচড় দিয়ে বলল, ওঠো না, আবার শুলে কেন? ব্যোমকেশ ধর্মর করে উঠে বসে বলল, কাশ্মীর যেতে কত খরচ জানো? কত? অন্তত 1000 টাকা। অত টাকা পাবো কোথায়? সত্যবতী রাগ করে উঠে দাঁড়ালো। তারপর বলল, জানি না আমি ওসব। যাবে কি না বলো? বললাম তো টাকা নেই। এই সময় বাইরের দরজায় ঢোকা পড়ল। বেশ একটা উপভোগ্য দাম্পত্য কলহের সূত্রপাত হচ্ছিল, তাতে বাধা পড়ে গেল। সত্যবতী ব্যোমকেশকে কোপ কটাক্ষে আধপোড়া করে ঘরের ভেতরে চলে গেল। ঘরের আলো জ্বেলে দরজা খুললাম। যে লোকটি দরজার বাইরে দাঁড়িয়েছিল তাকে দেখে কিশোর বয়স্কই মনে হয়। বেশি লম্বা নয়, ছিপছিপে পাতলা গরম, গৌরবর্ণ সুশ্রী মুখে অল্প গোফের রেখা, বেশবাস পরিপাটি, পায়ে হরিণের চোটের চামড়ার জুতো থেকে গায়ে মকমলের পাঞ্জাবি, সমস্তটাই অনবদ্য। আমি তাকে দেখে জিজ্ঞাসা করলাম, কাকে চান? সত্যান্বেষী ব্যোমকেশ বাবুকে। আসুন। আমি দরজা ছেড়ে সরে দাঁড়ালাম। লোকটা ঘরে প্রবেশ করলে উজ্জ্বল বৈদ্যুতিক আলোর সামনে তার চেহারাখানা ভালো করে দেখলাম। যতটা কিশোর মনে করেছিলাম ততটা নয়। বর্ণচোড়া আম, চোখের দৃষ্টিতে দুনিয়াদারির ছাপ পড়েছে। চোখের কোলে সূক্ষ্ম কালির আঁচড়।
মুখের সৌন্দর্যের অন্তরালে হাড়ে পাক ধরেছে, তবু বয়স মনে হয় 25-এর বেশি নয়। ব্যোমকেশ তক্তপোষের পাশে বসে আগন্তুককে নিরীক্ষণ করছিল। হঠাৎ উঠে এসে চেয়ারে বসল। সামনের চেয়ারের দিকে সে ইঙ্গিত করে বলল, বসুন। কি দরকার আমার সঙ্গে? লোকটা তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না। চেয়ারে বসে কিছুক্ষণ অভিনিবেশ সহকারে পর্যবেক্ষণ করে বলল, আপনাকে দিয়ে আমার কাজ চলবে। তাই নাকি? কাজটা ঠিক কি? যুবক পাশের পকেট থেকে একতারা নোট বার করল। ব্যোমকেশের সম্মুখে অবহেলা ভরে সেগুলোকে ফেলে দিয়ে বলল, আমার যদি মৃত্যু হয়, আপনি আমার মৃত্যুর অনুসন্ধান করবেন, এই কাজ। পরে আপনার পারিশ্রমিক দেওয়া সম্ভব হবে না, তাই আগাম দিয়ে যাচ্ছি। 1000 টাকা গুনেন। ব্যোমকেশ কিছুক্ষণ কুঞ্চিত চোখে যুবকের দিকে চেয়ে থাকল। তারপর নোটের তারা গুনে দেখল 100 টাকার 10টা নোট। নোটগুলোকে টেবিলের এক পাশে রেখে ব্যোমকেশ অলসভাবে আমার দিকে চেয়ে থাকল। তার চোখের মধ্যে একটু হাসির ঝিলিক খেলে গেল। তারপর সে যুবকের মুখের ওপর গম্ভীর দৃষ্টি স্থাপন করে বলল, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনার কাজ নেব কি না তা নির্ভর করবে আপনার উত্তরের ওপর। যুবক সোনার সিগারেটের কেসটা খুলে ব্যোমকেশের মুখের সামনে ধরল। ব্যোমকেশ মাথা নাড়িয়ে প্রত্যাখ্যান করল। যুবক তখন নিজেই একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, প্রশ্ন করুন, কিন্তু সব প্রশ্নের উত্তর আমি নাও দিতে পারি। ব্যোমকেশ একটু নীরব রইল। তারপর অলস কণ্ঠে প্রশ্ন করল, আপনার নাম? যুবকের মুখে চকিত হাসি খেলে গেল। হাসিটা বেশ চিত্তাকর্ষক। সে বলল, ওহ সরি, নামটাই এখনো বলা হয়নি। আমার নাম সত্যকাম দাস। সত্যকাম? হ্যাঁ, আপনি যেমন সত্যান্বেষী, আমি তেমনি সত্যকাম। এ নাম আমি তো আগে শুনিনি। সত্যকাম কি আসল নাম নাকি ছদ্মনাম? না, আসল নাম। আপনি কোথায় থাকেন? ঠিকানা কি? কলকাতায় থাকি, 33/34 আমার স্ট্রিট। কি কাজ করেন? কাজ বিশেষ কিছু করি না। দাস চৌধুরী কোম্পানির সুচিত্রা এম্পোরিয়ামের নাম শুনেছেন তো? শুনেছি, ধর্মতলা স্ট্রিটে বড় মণিহারি দোকান। আমি সেই সুচিত্রা এম্পোরিয়ামের অংশীদার। অংশীদার? তবে অন্য অংশীদারটিকে? সত্যকাম একটু দম নিল। তারপর বলল, আমার বাবা উষাপতি দাস। ব্যোমকেশ সপ্রশ্নে তার দিকে চেয়ে রইল। সত্যকাম তখন ক্ষণকের জন্য ইতস্তত করে অনিচ্ছাভাবে বলল, আমার মাতামহ সুচিত্রা এম্পোরিয়ামের পত্তন করেছিলেন, পরে আমার বাবা তার পার্টনার হন। এখন দাদামশাই মারা গেছেন, তার অংশ আমাকে দিয়ে গেছেন। আমার মা দাদামশাইয়ের একমাত্র সন্তান, আর আমিও মায়ের একমাত্র সন্তান। বুঝেছি। ব্যোমকেশ ক্ষণকাল যেন অন্যমনস্ক হয়ে রইল। তারপর নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনি মদ খান? কিছুমাত্র অপ্রস্তুত না হয়ে সত্যকাম বলল, হ্যাঁ খাই তো। গন্ধ পেলেন বুঝি? আপনার বয়স কত? 21 চলছে। জন্ম তারিখ জানতে চান? 7ই জুলাই 1927। সত্যকাম একটু ব্যঙ্গ করেই হাসল। কতদিন ধরে মদ খাচ্ছেন? 14 বছর বয়সে মদ ধরেছি। সত্যকাম তার আগের সিগারেট শেষ হতে না হতে নতুন একটা সিগারেট ধরালো। সবসময় মদ খান? যখন ইচ্ছে হয় তখনই খাই। এই বলে সে পকেট থেকে 4 আউন্সের একটা ফ্লাক্স বার করে ব্যোমকেশকে দেখালো। ব্যোমকেশ কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে রইল। আমিও নির্বাকভাবে এই 21 বছরের ছোকরাকে দেখতে লাগলাম। যারা সব লজ্জায় ত্যাগ করেছে তারাই ত্রিভুবন জয় করেছে। তারাই বোধ করি খুব অল্প বয়স হতে সাধনাও আরম্ভ করে।
ব্যোমকেশ মুখ তুলে আগের মতো নির্বিকার স্বরে বলল, আপনার কি আনুষঙ্গিক দোষও আছে? সত্যকাম মুচকি হেসে বলল, দোষ কেন বলছেন ব্যোমকেশ বাবু? এমন সার্বজনীন কাজ কি দোষের হতে পারে? আমার গাটা লিড়ি করে উঠল। ব্যোমকেশ কিন্তু নির্বিকার মুখেই বলল, দার্শনিক আলোচনা থাক, ভদ্র করে মেয়েদের উপরও নজর দিয়েছেন নাকি? কত মেয়ে সর্বনাশ করেছেন? হিসাব রাখিনি ব্যোমকেশ বাবু। এই বলে সত্যকাম একটা নির্লজ্জ হাসি হাসল। ব্যোমকেশ তার মুখের একটা অরুচি সূচক ভঙ্গি করে বলল, আপনি বলছেন হঠাৎ আপনার মৃত্যু হতে পারে, কেউ আপনাকে খুন করবে, এই হলো আপনার আশঙ্কা, তাই তো? ঠিকই বলেছেন। কে খুন করতে পারে? যে মেয়েদের অনিষ্ট করেছে তাদের আত্মীয় স্বজন? কাউকে সন্দেহ করেন? সন্দেহ করি, কিন্তু কারণ নাম বলবো না। প্রাণ বাঁচাবার চেষ্টাও করবেন না? সত্যকাম মুখের একটা বিমর্ষ ভঙ্গি করে উঠবার পরিক্রম করল। চেষ্টা করে লাভ নেই ব্যোমকেশ বাবু। আচ্ছা, আজ উঠি। আর বোধহয় আপনার কোনো প্রশ্ন নেই। রাত্রিরে আমার আবার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এই অ্যাপয়েন্টমেন্ট যে ব্যবসা ঘটিত নয় তাহা তার বাঁকা হাসি থেকেই প্রমাণ হলো। সত্যকাম দরজার কাছে পৌঁছালে ব্যোমকেশ পেছন থেকে তাকে জিজ্ঞাসা করলো, আপনাকে যদি কেউ খুন করে আমি জানবো কি করে? সত্যকাম ফিরে তাকিয়ে বলল, খবরের কাগজে দেখে নেবেন। তাছাড়া আপনি খোঁজ খবর নিতে পারেন। বেশি দিন বোধহয় অপেক্ষা করতে হবে না। সত্যকাম চলে গেলে আমি দরজা বন্ধ করে তক্তপোষের পাশে এসে বসলাম। সত্যবতী হাসি ভরা মুখে আবার আমাদের ঘরে প্রবেশ করলো। মনে হলো সে দরজার আড়ালেই ছিল। 1000 টাকার জন্য ভাবছিলে? পেলে তো 1000 টাকা। ব্যোমকেশ কেমন একটা বিরস মুখে নোটগুলো সত্যবতীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, পিপিলিকা খায় চিনে, চিনি যোগান চিন্তামণি। আর কি, এবার কাশ্মীর যাত্রা উদ্যোগ আয়োজন শুরু করে দাও। তারপর ব্যোমকেশ আমাকে বলল, কেমন দেখলে ছোকরাকে? আমি বললাম, এত কম বয়সে এমন দোকান কাটা বেহায়া আগে সত্যিই দেখিনি। তারপর ব্যোমকেশ বলল, আমিও না, কিন্তু আশ্চর্য, নিজের প্রাণ সে বাঁচাতে চায় না, মরার পর অনুসন্ধান করাতে চায়। কি অদ্ভুত! পরদিন সকালবেলা সত্যবতী ব্যোমকেশকে বলল, কাশ্মীর যে যাবে, লেপ বিছানা কই? তার প্রত্যুত্তরে ব্যোমকেশ বলল, কেন, গত বছর পাটনায় তো ছিল। সত্যবতী বলল, সে তো সব দাদার, আমাদের কি কিছু আছে? নেহাত কলকাতার তাই চলে যায়। কাশ্মীর যেতে অন্তত 2টো বিলেতি কম্বল চাই, আর আমার জন্য একটা ব্রেভার কোট। চলো অজিত, বেরোনো যাক। আমি প্রশ্ন করলাম, কোথায় যাবে এখন? ব্যোমকেশ বলল, চলো সুচিত্রা এম্পোরিয়ামেই যাই, রথ দেখা কলা বেচা দুই হবে। আমি বললাম, সত্যবতীও চলুক না, নিজে পছন্দ করে কেনাকাটা করতে পারবে। ব্যোমকেশ সত্যবতীর দিকে তাকালো। সত্যবতী করুণ স্বরে বলল, যেতে তো ইচ্ছে করছে, কিন্তু যাই কি করে? খোকার স্কুলের গাড়ি আসবে যে। ব্যোমকেশ বলল, তোমার যাওয়ার দরকার নেই, আমি তোমার জিনিস পছন্দ করেই নিয়ে আসব, দেখো অপছন্দ হবে না। সত্যবতী ব্যোমকেশের দিকে তাকিয়ে একটা দৃঢ় দৃষ্টি দিয়ে ভেতরে চলে গেল। ব্যোমকেশের পছন্দের ওপর তার যে একটা অটল বিশ্বাস আছে তাতেই তা প্রমাণ হলো। সত্যবতীর শৌখিন জিনিসের কেনাকাটা অবশ্য আমি করে থাকি, কিন্তু এখন বসন্তকাল পড়েছে, ফাল্গুন মাস চলছে। দুজনে বেরোলাম। 9:30টার সময় ধর্মতলা স্ট্রিটে পৌঁছে দেখলাম এম্পোরিয়ামের দরজা খুলে গেছে। প্রকাণ্ড প্রকাণ্ড আস্ত কাচের জানলা হতে পর্দা সরে গেছে।
আমরা ভেতরে প্রবেশ করলাম। বিশাল ঘর, মোজাইক মেঝের ওপর ইতস্তত নানা শৌখিন পণ্যের শোকেস সাজানো হয়েছে। 2-4 জন গ্রাহক ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে। তাদের অধিকাংশই উচ্চবিত্ত শ্রেণীর মহিলা। কর্মচারীরা নিজের নিজের স্থানে দাঁড়িয়ে ক্রেতাদের মন জোগাচ্ছে। একটা প্রৌঢ়গোছের ভদ্রলোক ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পাইচারি করে সর্বত্র নজর রাখছেন। আমরা প্রবেশ করলে প্রৌঢ় ভদ্রলোকটি আমাদের কাছে এসে অভ্যর্থনা করে বললেন, নমস্কার, আসতে আজ্ঞা হোক, কি চাই বলুন। ব্যোমকেশ ঘরের এদিক ওদিক একটু তাকিয়ে কুণ্ঠিত স্বরে বলল, সামান্য জিনিস মাত্র, গোটা 2 বিলিতি কম্বল পাওয়া যাবে কি? নিশ্চয়ই, আসুন আমার সঙ্গে। ভদ্রলোক আমাদের একদিকে নিয়ে চললেন। আর কিছু? আর একটা মেয়েদের বিভার কোড। হ্যাঁ, পাবেন। এই যে লিফট, ওপরে কম্বল, বিভার কোট 2 পাবেন। ঘরের কোনো একটা ছোট্ট লিফট ওঠানামা করছে। আমরা তার সামনে গিয়ে দাঁড়াতেই পেছন থেকে কে যেন একটা বলল, আমি এদের দেখছি। পরিচিত কণ্ঠস্বর। পেছন ফিরে দেখলাম সত্যকাম। সিল্কের স্যুট পরা, ছিমছাম চেহারা। বিজাতীয় পোশাকের জন্য আমরা হয়তো তাকে লক্ষ্য করিনি। পৌর ভদ্রলোকটি তাকে দেখিয়ে বললেন, ও আচ্ছা, তুমি ওদের ওপরে নিয়ে যাও, ওরা বিলিতি কম্বল আর বিভার কোট কিনবেন। এই বলে আমাদের দিকে একটু হেসে অন্যত্র চলে গেলেন। ব্যোমকেশ চট করে একবার সত্যকামের দিকে আর একবার প্রৌঢ় ভদ্রলোকের দিকে চেয়ে মৃদু কণ্ঠে বলল, ইনি আপনার? সত্যকাম মুখ টিপে হেসে বলল, পার্টনার। অর্থাৎ আপনার বাবা। সত্যকাম ঘাড় নেড়ে সাই দিল। এতক্ষণ প্রৌঢ় ভদ্রলোককে সেরকম লক্ষ্য করিনি, এখন ভালো করে দেখলাম। তিনি একটু দূরে দাঁড়িয়ে অন্য একজন গ্রাহকের সঙ্গে কথা বলছিলেন এবং মাঝে মাঝে অস্বচ্ছন্দভাবে আমাদের দিকে দৃষ্টিপাত করছিলেন। শ্যামবর্ণ, লম্বা চওড়া কাঠামোর মানুষ, চিবুকের হাড় দৃঢ়, বয়স আন্দাজ 45। রগের চুলে ঈষৎ পাক ধরেছে। দোকানদারির লৌকিক শিষ্টতা সত্ত্বেও মুখে একটা তপকৃষ্ণ রুক্ষতার ভাব। দোকানদারির অবকাশে ভদ্রলোকের মেজাজ বোধ করি একটু কড়া। তো এই সময় লিফট নেমে আসলো। আমরা খাঁচার মধ্যে ঢুকে দোতলায় উপস্থিত হলাম। সত্যকাম ব্যোমকেশের দিকে চটুল ভুরুভঙ্গি করে বলল, সত্যিই কিছু কিনবেন না সরজমিনের তদারকে বেরিয়েছেন? সত্যিই কিনবো। উপরতলাটি নিচের মতো অত সাজানো নয়, অনেকটা গুদামের মতো। তবু এখানেও গুটি কয়েক ক্রেতা ঘুরে বেড়াচ্ছে। সত্যকাম আমাদের যেদিকে নিয়ে গেল সেটা গরম কাপড় চোপড়ের বিভাগ। সত্যকামের ইঙ্গিতে কর্মচারী অনেক রকমের বিলিতি কম্বল বার করে আমাদের দেখালো। এসব ব্যাপারে ব্যোমকেশ চিটা ও চিনির প্রভেদ বোঝে না। আমি 2টো কম্বল বেছে নিলাম। দাম বিলক্ষণ চড়া, কিন্তু জিনিসটি অবশ্যই ভালো। অতঃপর বিভার কোটগুলি চলে আসলো। নানা রঙের, নানা মাপের কোট, সবগুলোই অগ্নিমূল্য। আমরা সেগুলো নিয়ে নাড়াচাড়া করছি দেখে সত্যকাম বলল, মাপের কথা ভাবছেন? বিভার কোট একটু ঢিলেঢালা হলেও ক্ষতি হয় না। যেটা পছন্দ হয় আপনার নিয়ে যান, যদি নেহাত বেমানান হয় বদলে দেবো। একটা গাঢ় বেগুনি রঙের কোট আমার বেশ পছন্দ হলো, কিন্তু দামের টিকিট দেখে ইতস্তত করতে লাগলাম। সত্যকাম আমার অবস্থা বুঝে বলল, দামের জন্য ভাববেন না, ওটা সাধারণ খরিদ্দারের জন্য। আপনারা খরিদ দামে পাবেন, আসুন। আমাদের ক্যাশিয়ারের কাছে নিয়ে গিয়ে সত্যকাম বলল, এই জিনিসগুলো খরিদ দরে দেওয়া হচ্ছে, একটা ক্যাশ মেমো কেটে দিন। জি আজ্ঞা বাবু। এই বলে বৃদ্ধ ক্যাশিয়ার আমাদের ক্যাশ মেমো লিখে দিল। দেখলাম টিকিটের দামের চেয়ে প্রায় 50 টাকা কম হয়েছে। মনটা বেশ খুশিই হয়ে উঠল। গত রাত্রে সত্যকাম সম্বন্ধে আমাদের যে ধারণা হয়েছিল তা বেশ খানিকটা পরিবর্তনই হলো। না, আর যাই হোক, ছোকরা একেবারে চুষুন্ডি চামার নয়। এই সময়
উপরতলায় একটা তরুণীর আবির্ভাব ঘটল। সুন্দরী যুবতী, সাজ পোশাকে লীলালালিত্যের পরিচয় আছে। সত্যকাম একবার ঘাড় ফিরিয়ে তরুণীকে দেখল। দেখার পর মুহূর্তে তার মুখের চেহারা যেন বদলে গেল। সে এক চক্ষু কুঞ্চিত করে আমাদের বলল, আপনাদের বোধহয় আর কিছু কেনার নেই, আমি তাহলে যাই, নতুন গ্রাহক এসেছে। আচ্ছা, নমস্কার। মধুবন্তে আকৃষ্ট মৌমাছির মতো সত্যকাম সোজা যুবতীর দিকে উড়ে গেল। হ্যালো ম্যাডাম, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি যদি একটু বলেন? আমরা জিনিসপত্র প্যাক করে যখন নিচে নামবার উপক্রম করছি, দেখলাম সত্যকাম যুবতীকে সম্পূর্ণ মন্ত্রমুগ্ধ করে ফেলেছে। খরিদ দামেই পাবেন। যুবতী সত্যকামের কথা শুনতে শুনতে তার সঙ্গে সঙ্গে ঘুরছে। ঘরে ফিরে সত্যবতীকে আমাদের কেনাকাটা জিনিসগুলো দেখালাম। পছন্দের সব জিনিসগুলো দেখে সত্যবতী প্রশংসার ভারটা শুধুমাত্র ব্যোমকেশকেই দিল। বসন্তকালের এমনই মহিমা। আমি যখন জিনিসগুলোর কম দামের কথা বললাম, তখন সত্যবতী উচ্ছ্বসিত হয়ে বলল, হ্যাঁ সত্যি ভারী ভালো ছেলে তো সত্যকাম। ব্যোমকেশ উপরের দিকে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, বাড়ি ভালো ছেলে, সোনার টুকরো ছেলে। যদি কেউ ওকে না খুন করে, দোকান শীঘ্রই লাটে উঠল বলে। সন্ধেবেলা ব্যোমকেশ আমাকে নিয়ে হাঁটতে বেরোলো। এবার আমাদের গন্তব্য আমার স্ট্রিটের দিকে। 33/34 নম্বর বাড়ির সামনে যখন পৌঁছালাম, তখন অন্ধকার হয়ে এসেছে। সন্ধ্যের এই সময়টিতে কলকাতার ফুটপাতও ক্ষণকালের জন্য লোক চলাচল কমে যায়। মনে হয় রাস্তার আলো জ্বালার প্রতীক্ষা করে সবাই। আমরা আমার স্ট্রিটের ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। বেশি লোকজন নেই, কেবল গায়ে চাদর জড়ানো একটা লোক ফুটপাতে ঘোরাফেরা করছিল। আমাদের দেখে একটু দূরে সরে গেল। 33/34 নম্বর বাড়িটা একেবারে ফুটপাতের ওপর নয়। প্রথমে একটা ছোট্ট লোহার ফটক, ফটক হতেই গলির ভেতর সরু ইট বাঁধানো রাস্তা। 20-25 ফুট গিয়েই বাড়ির সদরে ঠেকেছে। দোতলা বাড়ি, সামনে থেকে খুব একটা বড় মনে হয় না। সদর দরজার দুপাশে দুটো জানলা, জানলার মাথার ওপর দোতলার দুটো গোলাকৃতি ব্যালকানি। বাড়ির ভেতরে এখনো আলো জ্বলেনি। ফুটপাতে দাঁড়িয়ে মনে হলো একটা স্ত্রীলোক যেন দোতলার একটা ব্যালকনিতে বসে বই পড়ছে কিংবা সেলাই করছে। ব্যালকনির ঢালাই লোহার রেলিং এর ভেতর দিয়ে অস্পষ্টভাবে দেখা গেল। আপনি ব্যোমকেশ বাবু না? পেছন থেকে এমন ডাকে দুজনেই ফিরে তাকালাম। গায়ে চাদর জড়ানো যে লোকটাকে আমরা ঘোরাফেরা করতে দেখেছিলাম, সে এখন আমাদের পেছনে এসে দাঁড়িয়ে আছে। পুষ্টকায় যুবক, মাথায় চুল ছোট করে ছাঁটা, মুখখানা যেন চেনা চেনা মনে হলো। ব্যোমকেশ বলল, তোমাকে কিরকম চেনা চেনা লাগছে? যুবক তার উত্তরে বলল, আমাকে চিনতে পারলেন না স্যার? সেদিন সরস্বতী পুজোয় চাঁদা নিতে গেছিলাম। আমার নাম নন্দ ঘোষ, আপনার পাড়াতেই থাকি। মনে পড়েছে। তা তুমি তো ও পাড়ার ছেলে, ওর সন্ধেবেলা এখানে ঘোরাঘুরি করছো কেন? আজ্ঞে মানে... নন্দ ঘোষের হাত চাদরের ভেতর থেকে বের করার উপক্রম করতেই সে আবার তার হাতটি চাদরের ভেতরে লুকিয়ে ফেলল। তবু আমরা দেখে ফেললাম হাতে তার একটা অস্ত্র ছিল। অস্ত্রটা আন্দাজ এই 1.5 ফুটের মতো, আকারে ক্ষুদ্র হলেও বলবান ব্যক্তির জন্য মারাত্মক অস্ত্র। ব্যোমকেশ সন্নিগ্ধ চোখে নন্দ ঘোষকে একটু নিরীক্ষণ করে বলল, তোমার মতলবটা কি বলো দেখি? মতলব মানে? নন্দ ঘোষ একটু গা ঘেঁষে নিম্নস্বরে বলল, আপনাকেই বলছি স্যার, এ বাড়িতে একটা ছোড়া থাকে, তাকে ঠ্যাঙাবো। তাই নাকি? ঠ্যাঙাবে? তা কেন? কারণ আছে স্যার। কিন্তু আপনারা এখানে কি করছেন? এ বাড়ির কাউকে চেনেন নাকি? সত্যকামকেই চিনি, কিন্তু তাকেই তো তুমি ঠ্যাঙাতে চাও, তাই তো? আজ্ঞে। নন্দ একটু বিচলিত হয়ে পড়ল। আপনার সঙ্গে কি ওর খুব ঘনিষ্ঠতা আছে? না, কোনো প্রকারই ঘনিষ্ঠতা নেই, কিন্তু জানতে চাই ওকে কেন ঠ্যাঙাতে চাও। ও তোমার কি কোনো অনিষ্ট করেছে? অনিষ্ট? সে অনেক কথা স্যার,
যদি শুনতে চান আমার সঙ্গে আসুন, কাছেই ভূতেশ্বরের আখড়া, সেখানে গিয়েই নয় সব শুনবেন। ভূতেশ্বরের আখড়া? আগে আমাদের ব্যায়াম সমিতি, কাছেই গলির মধ্যে, চলুন না। চলো। ইতিমধ্যেই রাস্তার আলো জ্বলেছে। আমরা নন্দকে অনুসরণ করে একটা গলির মধ্যে প্রবেশ করলাম। কিছুটা দূরে গিয়ে একটা পাঁচিল ঘেরা উঠোনের মতো স্থানে পৌঁছালাম। উঠোনের পাশে গোটা দুই নোনা ধরা জীর্ণ ঘরে আলো জ্বলছে। উঠোনটা প্রায় অন্ধকার। সেখানে কয়েকটা কোপনি পরা যুবক ডন বৈঠক দিচ্ছে, মুগুর ঘোরাচ্ছে, আরো নানা প্রকারে দেহযন্ত্রকে মজবুত করছে। নন্দ পাশ কাটিয়ে আমাদের একটা ঘরে নিয়ে গেল। ঘরের মেঝে শতরঞ্চি পাতা একটি অতিকায় ব্যক্তি বসে আছে। নন্দ আমাদের পরিচয় করিয়ে দিল। তিনি একজন সার্থক নামা ব্যক্তি, কারণ তাহার গায়ের রং ভূতের মতো এবং মুখখানা বাঘের মতন। উপরের পুরো শরীরটা যেন হাতির মতন। মাথায় এক গাছিও চুল নেই। বয়স 60-এর কাছাকাছি। ইনি বোধহয় যৌবনকালে গুন্ডা ছিলেন অথবা কুস্তিগির ছিলেন। শেষ বয়সে এসে ব্যায়াম সমিতি খুলে বসেছেন। নন্দ বলল, ভূতেশ্বর দা, ব্যোমকেশবাবু একজন মস্ত বড় ডিটেকটিভ, সত্যকামকে চেনেন। ভূতেশ্বর ব্যোমকেশের দিকে বাঘা চোখ ফিরিয়ে বললেন, আপনি কি পুলিশের লোক? ওই ছোড়ার মুরব্বী নাকি? না, আমি পুলিশের লোক নই। সত্যকামের সঙ্গে আমার মাত্র একদিনের আলাপ। সত্যকামকে প্রহার করবার প্রয়োজন কেন হয়েছে তাই শুধুমাত্র জানতে চাই। অন্য কোনো দুরভিসন্ধি আমার অন্তত নেই। ভূতেশ্বর একটু নরম হয়ে বললেন, ছোড়া পগেয়া পাজি। পাড়ার কয়েকজন ভদ্রলোক আমাদের কাছে নালিশ করেছেন। ছোড়া মেয়েদের বিরক্ত করে। এটা ভদ্রলোকের পাড়া, এ পাড়ায় ওসব চলবে না। এই সময় আরো কয়েকজন গলদঘর্ম মল্লবী ঘরে প্রবেশ করলো এবং আমাদের ঘিরে বসে কটমট চোখে আমাদের নিরীক্ষণ করতে লাগলো। স্পষ্টই বোঝা গেল সত্যকামকে ঠ্যাঙাবার সংকল্প একজনের নয়, সমস্ত ব্যায়াম সমিতির অনুমোদন এর পশ্চাতে আছে। নিজেদের নিরাপত্তা সম্বন্ধে কিছুটা শঙ্কিত হয়ে উঠলাম। গতিক সুবিধের নয়, সত্যকামের ফাড়াটা আমাদের ওপর দিয়ে যেন না যায়। ব্যোমকেশ একটু সামলে শান্ত স্বরে বলল, পাড়ার কোনো লোক যদি বজ্জাতি করে তাকে শাসন করা পাড়ার লোকেরই কাজ। এই কাজ অন্য কাউকে দিয়ে হয় না। আপনারা সত্যকামকে শায়েস্তা করতে চান তাতে আমার কোনো আপত্তি নেই। তাকে যতটুকু জানে দুঘা পিঠে পড়লে তারই উপকার হবে। শুধু একটা কথা মাথায় রাখবেন, কোনো খুনই করবেন না, আর কাজটা সাবধানে করবেন যাতে ধরা না পড়ে। নন্দ একমুখ হেসে বলল, সেই জন্যই তো কাজটা হাতে নিয়েছি স্যার। 2-4 ঘা দিয়ে ঠিক কেটে পড়ব। আমি এ পাড়ার ছেলে নই, চিনতে পারলো ঠিক শনাক্ত করতে পারবে না। ব্যোমকেশ হেসে উঠে দাঁড়ালো। তবু যদি কোনো গন্ডগোল বাঁধে আমাকে খবর দিও। আজ তাহলে উঠি। নমস্কার ভূতেশ্বর বাবু। বড় রাস্তায় আমাদের পৌঁছে দিয়ে নন্দ আবাসী আখড়ায় ফিরে গেল। ব্যোমকেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, বাপরে, একেবারে বাঘের গুহায় গলা বাড়িয়েছিলাম। কি বলো অজিত? আমি বললাম, কিন্তু সত্যকামকে মারবার উৎসাহ কি তোমার দেওয়া উচিত ব্যোমকেশ? তুমি কিন্তু ওর টাকা নিয়েছো। তার প্রত্যুত্তরে ব্যোমকেশ বলল, 2-4 খানা ঘা খেয়ে ওর যদি প্রাণটা বেঁচে যায় সেটা কি ভালো নয়? যদিও আমি কোনোদিনও অফিস কাচারি করিনি, তবুও কেন জানি না রোববার সকালে ঘুম ভাঙতে বড্ড বিলম্ব হয়। পূর্বপুরুষরা চাকুরিজীবী ছিলেন, রক্তের মধ্যে বোধ হয় দাসত্বের দাগটা রয়েই গেছে। পরদিনটা রবিবার ছিল। বেলা 7:30টার সময় চোখ মুছতে মুছতে বাইরের ঘরে এসে দেখি ব্যোমকেশের 2 হাতে খবরের কাগজটা খুলে এক দৃষ্টে তাকিয়ে আছে। আমার আগমনকে সে সেরম ভ্রুক্ষেপ করল না, সংবাদপত্রটাকেই যেন সম্বোধন করে বলল, নেশা স্বপন সমতর এই বার্তার দূত। তাহার ভাবগতিক ঠিক ভালো ঠেকল না আমার। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? সে কাগজখানা নামিয়ে রেখে বলল,
সত্যকাম কাল রাত্রে মারা গেছেন। হ্যাঁ, কিসে মারা গেল? তা জানি না, তৈরি হয়ে নাও, আধ ঘন্টার মধ্যে বেরোতে হবে। আমি কাগজখানা তুলে নিলাম। মধ্যপৃষ্ঠার তলার দিকের 5 লাইনের খবর। গত শেষ রাতে ধর্মতলার প্রসিদ্ধ সুচিত্রা এম্পোরিয়ামের মালিক সন্দেহজনক অবস্থায় মৃত্যু ঘটেছে। পুলিশ তদন্তের ভার নিয়েছে। সত্যকাম তবে ঠিকই বুঝেছিল, মৃত্যুর পূর্বাভাস সে পেয়েছিল, কিন্তু এত জলদি? প্রথমে মনে পড়ল কাল সন্ধ্যায় নন্দঘোষ চাদরের মধ্যে একটা অস্ত্র নিয়ে তার বাড়ির সামনে ঘোরাঘুরি করছিল। বেলা 8:30টার সময় ব্যোমকেশ আর আমি আমার স্ট্রিটে সত্যকামের বাড়িতে উপস্থিত হলাম। ফটকের বাইরে ফুটপাতের ওপরে একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। একটু খুঁতখুত করার পর আমাদের ভেতরে যাবার অনুমতি দিল। ইট বাঁধানো রাস্তা দিয়ে সদরে উপস্থিত হলাম। সদর দরজা খোলা আছে, কিন্তু সেখানে কেউ নেই। বাড়ির ভেতর থেকে কান্নাকাটির আওয়াজও পাওয়া যাচ্ছে না। ব্যোমকেশ দরজার মুখে পৌঁছে হঠাৎ থমকে দাঁড়ালো। নীরবে মাটির দিকে আঙুল নির্দেশ করল। দেখলাম দরজার ঠিক সামনে ইট বাঁধানো রাস্তা যেখানে শেষ হয়েছে সেখানে খানিকটা রক্তের দাগ। কাঁচা রক্ত নয়, কিছুটা জায়গায় রক্ত শুকে চাপ বেঁধে রয়েছে। আমরা দুজনে একবার দৃষ্টি বিনিময় করলাম। ব্যোমকেশ ঘাড় নাড়ালো। তারপর আমরা রক্ত মাখানো স্থানটা পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করলাম। একটা চওড়া বারান্দা, তার দুপাশে দুটো দরজা। একটা দরজায় তালা লাগানো, অন্যটা খোলা। খোলা দরজা দিয়ে মাঝারি আয়তনের অফিস ঘর দেখা যাচ্ছে। ঘরের মাঝখানে একটা বড় টেবিল। টেবিলের মুখে উষাপতিবাবু একাই বসে আছেন। উষাপতিবাবু টেবিলের ওপরে 2 কনুই রেখে 2 হাতের মধ্যে চিবুক আবদ্ধ করে বসে আছেন। আমরা প্রবেশ করলে দুঃস্বপ্ন ভরা চোখ তুলে চাইলেন এবং শুকনো নিষ্প্রাণ স্বরে বললেন, কি চাই? ব্যোমকেশ টেবিলের পাশে গিয়ে দাঁড়ালো এবং সহানুভূতিপূর্ণ স্বরে বলল, এ সময় আপনাকে বিরক্ত করতে এলাম, মাফ করবেন। অধমের নাম ব্যোমকেশ বক্সী। উষাপতিবাবু ঈষৎ সজাগ হয়ে পর্যায়ক্রমে আমাদের দিকে চোখ ফেরালেন। তারপর বললেন, আপনাদের আগে কোথায় যেন দেখেছি, বোধহয় সুচিত্রায়। কি নাম বললেন? ব্যোমকেশ বক্সী। ইনি অজিত বন্দ্যোপাধ্যায়। কাল আমরা আপনার দোকানে গিয়েছিলাম। উষাপতিবাবু আমাদের নাম পূর্বে শুনেছেন বলে মনে হলো না, কিন্তু খদ্দেরের প্রতি দোকানদারের স্বাভাবিক শিষ্টতা বোধহয় তার অস্থি মজ্জাগত, তাই কোনো প্রকার অধীরতা প্রকাশ করলেন না। কিছু দরকার আছে কি? আমি আজ একটু বাড়িতেই আছি। বাড়িতে একটা দুর্ঘটনা হয়ে গেছে। তার প্রত্যুত্তরে ব্যোমকেশ বলল, জানি, সেই জন্যই এসেছি। সত্যকাম বাবু। আপনি সত্যকামকে চিনতেন? মাত্র পরশুদিন তার সঙ্গে দেখা হয়েছে। তিনি আমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিল। কি প্রস্তাব? তিনি প্রস্তাব করেছিলেন যে হঠাৎ যদি তার মৃত্যু হয় তাহলে আমি যেন তার মৃত্যু সম্বন্ধে অনুসন্ধান করি। উষাপতিবাবু এবার খাড়া হয়ে বসলেন। কিছুক্ষণ অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে রইলেন। তারপর সংযত স্বরে বললেন, আপনারা বসুন। সত্যকাম তাহলে বুঝতে পেরেছিল, কিন্তু মাফ করবেন, আপনার কাছে সত্যকাম কেন গিয়েছিল আমি বুঝতে পারছি না। আপনি আপনার পরিচয়। ও, আপনি কি পুলিশের লোক? কিন্তু পুলিশ তো কাল রাত্রেই এসেছিল। তারা তাহলে কে? না, আমি পুলিশের লোক নই। আমি সত্যান্বেষী, বেসরকারি ডিটেকটিভ বলতে পারেন। ও। উষাপতিবাবু দেখলাম অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, সত্যকাম কাকে সন্দেহ করে আপনাকে বলেছে কি? না, তেমন কোনো নাম করেননি। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি অনুসন্ধান করতে পারি। কিন্তু পুলিশ তো অনুসন্ধানের ভান নিয়েছে। তার চেয়ে বেশি আপনি কি করতে পারবেন? কিছু করতে পারবো কিনা তা এখনো জানি না, তবে চেষ্টা করতে পারি। এত বড় শোকের মধ্যেও উষাপতিবাবু যে বিষয় বুদ্ধি হারায়নি তার পরিচয় এবার পেলাম আমরা।
তিনি বললেন, আপনি প্রাইভেট ডিটেকটিভ? তাহলে তো আপনাকে পারিশ্রমিক দিতে হবে। ব্যোমকেশ বলল, কিছুই দিতে হবে না, আমার পারিশ্রমিক সত্যকাম বাবু দিয়ে গেছেন। উষাপতিবাবু প্রখর চোখে ব্যোমকেশের দিকে চেয়ে রইলেন। তারপর চোখ নামিয়ে নিয়ে বললেন, ও, তা আপনি অনুসন্ধান করতে চান করুন, কিন্তু খুব একটা লাভ নেই ব্যোমকেশ বাবু। লাভ নেই কেন? সত্যকাম তো আর ফিরে আসবে না, শুধু জল ঘোলা করে লাভ কি? ব্যোমকেশ কিছুক্ষণ স্থির চোখে উষাপতিবাবুর দিকে চেয়ে রইল। তারপর ধীর স্বরে বলল, আপনার মনের ভাব আমি বুঝতে পারছি, আপনি নিশ্চিন্ত থাকুন, জল ঘোলা হতে আমি অন্তত দেব না। আমার উদ্দেশ্য শুধুমাত্র সত্যকে আবিষ্কার করা। উষাপতিবাবু এবার একটু ক্লান্ত নিঃশ্বাস ফেললেন। বেশ, আমাকে কি করতে হবে বলুন। ব্যোমকেশ বলল, কাল কখন কিভাবে সত্যকাম বাবুর মৃত্যু হয়েছিল আমি কিছুই জানি না, আপনি কি বলতে পারেন? উষাপতিবাবুর মুখে যেন আরো উদাস ভাব নেমে আসলো। তিনি বুকের ওপর একবার হাত বুলিয়ে নিয়ে বললেন, আমি বলি, আর কে বলবে? কাল রাত্রি 1টার সময় আমি নিজের ঘরে ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। ধুম করে একটা আওয়াজ, মনে হলো যেন সদরের দিক থেকেই আওয়াজটা এলো। মাফ করবেন, আপনার শোবার ঘরটা ঠিক কোথায়? উষাপতিবাবু ছাদের দিকে আঙুল নির্দেশ করে বললেন, এর ওপরের ঘরে থাকি, আমি একাই শুই, পাশের ঘরে স্ত্রী শোন। আর সত্যকাম বাবু কোন ঘরে শুতেন উনি? সত্যকাম নিচেই শুতো, ওই যে বারান্দার ওপারের ঘরে তালা লাগানো আছে, ওটা তার শোবার ঘর ছিল। আমার স্ত্রীর শোবার ঘর ওর ওপরে। সত্যকাম বাবু নিচে শুতেন কেন? উষাপতিবাবু এর কোনো উত্তর দিলেন না। উদাস চোখে বাইরে জানলার দিকে তাকিয়ে রইলেন। তার ভাবভঙ্গি হতে স্পষ্টই বোঝা গেল যে রাত্রিবেলা নির্বিঘ্নে বাইরে যাওয়া এবং আসার সুবিধার জন্যই সত্যকাম হয়তো নিচের ঘরে শুতেন। তাহার রাত্রে বাড়ি ফেরবার সময়ও ঠিক ছিল না। এই সময় ভেতর দিকের দরজার পর্দা সরিয়ে একটা মেয়ে হাতে শরবতের গেলাস নিয়ে প্রবেশ করল এবং আমাদের দেখেই থমকে গেল। অনিশ্চিত স্বরে বলল, মেয়েটির বয়স আন্দাজে 17 কি 18। সুন্দরী নয়, কিন্তু পুরস্ত গড়ন, চটক আছে। বর্তমানে তাহার মুখে চোখে শঙ্কার কালো ছায়া পড়েছে। উষাপতিবাবু তার দিকে মুখ ফিরিয়ে নিয়ে বললেন, দরকার নেই, তুই যা। মেয়েটা চলে গেল। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, আপনার বাড়িতে কে কে থাকেন? উষাপতিবাবু বললেন, আমরা ছাড়া আমার 2 ভাগ্নে ভাগ্নি থাকে। এটি আপনার ভাগ্নে? হ্যাঁ। কতদিন এরা আপনার কাছে আছে? বছরখানেক আগে ওদের বাপ মা মারা যায়। মা আগেই গিয়েছিল, সেই থেকে আমি ওদের প্রতিপালন করছি। বাড়িতে আমরা কজন ছাড়া আর কেউ নেই। চাকর বাকর? পুরনো চাকর সহদেব বাড়িতে থাকে, সে ছাড়া ঝি আর বাবুনি আছে, তারা রাত্রে থাকে না। বুঝেছি। তারপর কাল রাতে ঘটনাটা একটু বলতে পারেন? উষাপতিবাবু চোখের ওপর দিয়ে একবার করতল চালিয়ে বললেন, হ্যাঁ, আওয়াজ শুনে আমি ব্যালকনির দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ালাম। নিচে অন্ধকার, কিছুই দেখতে পেলাম না। তারপরে সদর দরজার কাছ থেকে সহদেব চিৎকার করে উঠল। ছুটতে ছুটতে নিচে নেমে এলাম, দেখি সহদেব দরজা খুলেছে আর সত্যকাম দরজার সামনে পড়ে আছে, প্রাণ নেই, পিঠের দিক থেকে গুলি ঢুকেছে। গুলি? বন্দুকের গুলি? হ্যাঁ, সত্যকাম রোজই দেরি করে বাড়ি ফিরত। সহদেব বারান্দায় শুয়ে থাকত, দরজায় টোকা পড়লে উঠে দৌড় খুলে দিত। কাল সে টোকা শুনে দৌড় খোলার আগেই কেউ পিছন দিক থেকে সত্যকামকে গুলি করেছে। গুলি? আমি ভেবেছিলাম। ব্যোমকেশ আমায় থামিয়ে দিয়ে বলল, তারপর বলুন। উষাপতিবাবু একটা চাপা নিঃশ্বাস ফেললেন। তারপর আর কি, পুলিশে টেলিফোন করলাম। ব্যোমকেশ কিছুক্ষণ মাথা নত করে চিন্তা করল, তারপর মুখ তুলে বলল, সত্যকাম বাবুর ঘরে তালা কে লাগিয়েছে? উষাপতিবাবু বললেন, সত্যকাম যখনই বাড়ি থেকে বেরোতো
নিজের ঘরে তালা দিয়েই বেরোতো। কালও বোধ হয় তালা দিয়েই বেরিয়েছিল। তারপর বুঝেছি, ঘরের চাবি তাহলে পুলিশের কাছে, তাই তো? সম্ভবত তাই। পুলিশ ঘর খুলে দেখেনি? না। যাক, আপনার কাছে আর বিশেষ কিছু জানবার আমার নেই। এবার বাড়ির অন্য সকলকে দুই একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কাকে ডাকবো বলুন? সহদেব বাড়িতে আছে? আছে নিশ্চয়, ডাকছি। উষাপতিবাবু উঠে গিয়ে ভেতরের দরজার সামনে থেকে সহদেবকে ডাকলেন। তারপর আবার এসে একই জায়গায় বসলেন। সহদেব প্রবেশ করলেন। জরাজীর্ণ বৃদ্ধ, শরীরে কেবল কয়েকখানা হাড়ি আছে, মাথায় ঝাঁকড়া পাকা চুল, ভুরু পাকা, এমনকি চোখের মণি পর্যন্ত ফ্যাকাশে হয়ে গিয়েছে। তাকে দেখে ব্যোমকেশ জিজ্ঞাসা করল, তোমার নাম সহদেব? তুমি কত বছর এই বাড়িতে কাজ করছো? সহদেব কোনো উত্তর দিল না। ফ্যাল ফ্যাল করে একবার আমাদের দিকে আর একবার উষাপতিবাবুর দিকে তাকিয়ে থাকলো। উষাপতিবাবু বললেন, ও আমার শ্বশুরের সময় থেকে এ বাড়িতে আছে, প্রায় 35 বছর। ব্যোমকেশ সহদেবকে বলল, তুমি কাল রাত্রে? ব্যোমকেশের কথা শেষ হতে না হতেই সহদেব হাত জোর করে বলল, আমি কিছু জানি না বাবু, আমি কিছু জানি না। ব্যোমকেশ বলল, ঠিক আছে ঠিক আছে, বুঝেছি, কিন্তু আমার কথাটা একবার শুনে তারপর তুমি উত্তর দাও। কাল রাত্রে সত্যকাম বাবু যখন দৌড়ে টোকা দিয়েছিলেন তখন তুমি কি জেগেছিলে? সহদেব আগের মতোই হাত জোর করে বলল, আমি কিছু জানি না বাবু, আমি কিছু জানি না। ব্যোমকেশ তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বিদ্ধ করে দিয়ে বলল, মনে করবার একটু চেষ্টা করো সহদেব। সেই সময় দুম করে কি তুমি কোনো একটা আওয়াজ শুনেছিলে? না না বাবু, জানি না, আমি জানি না, কিছু কিছু জানি না। তারপর থেকে ব্যোমকেশ যতগুলো প্রশ্ন করল, সহদেব তার একটাই উত্তর দিল, আমি কিচ্ছু জানি না বাবু। এই সর্বাঙ্গীন অজ্ঞতা কতখানি সত্য অনুমান করা কঠিন। মোট কথা সহদেব কিছু জানলেও বলবে না। ব্যোমকেশ বেশ বিরক্ত হয়েই বলল, আচ্ছা, তুমি যেতে পারো। উষাবতী বাবু, এবার আপনার ভাগ্নিকে একটু ডেকে পাঠাতে পারেন? উষাপতিবাবু সহদেবকে বললেন, চুমকিকে ডেকে দে। সহদেব চলে গেল। কিছুক্ষণ পরে চুমকি প্রবেশ করল। চেষ্টাকৃত দৃঢ়তার সহিত টেবিলের পাশে এসে দাঁড়ালো। দেখলাম তার মুখে আশঙ্কার ছায়া আরো গাঢ় হয়ে গেছে। আমাদের দিকে চোখ তুলেই আবার চোখ নামিয়ে নিল। ব্যোমকেশ সহজ সুরেই বলল, তোমার মামার কাছে জানতে পারলাম তুমি বছরখানেক হলো এই বাড়িতে এসেছো। আগে কোথায় থাকতে? মানিকতলায়। লেখাপড়া করো? কলেজে পড়ি। আর তোমার ভাই? দাদাও কলেজে পড়ে। আচ্ছা, কাল রাত্রে তুমি কখন জানতে পারলে? চুমকি ধরা ধরা গলায় বলল, আমি ঘুমোচ্ছিলাম, দাদা এসে দৌড়ে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, তখন ঘুম ভাঙলো। ও, তুমি রাত্রে ঘরের দরজা বন্ধ করেছো? চুমকি একটু দম নিয়ে আস্তে আস্তে বলল, হ্যাঁ। তোমার শোবার ঘর নিচে না উপরে? নিচে, পেছন দিকে। আমার ঘরের পাশেই দাদার ঘর। তাহলে বন্দুকের আওয়াজ তুমি শুনতে পাওনি, তাই তো? চুমকি যেন থতমত খেয়ে গেল। সে বলল, না। ঘুম ভাঙার পর তুমি কি করলে? দাদা আর আমি এই ঘরে এলাম। মামা পুলিশকে ফোন করছিলেন। আর তোমার মামিমা? তাকে তখন দেখিনি। এখান থেকে ওপরে গিয়ে দেখলাম তিনি নিজের ঘরে মেঝে অজ্ঞান হয়ে পড়ে আছে। চুমকির চোখ জলে ভরে উঠল। ব্যোমকেশ সদয় কণ্ঠে বলল, আচ্ছা, তুমি এখন যাও, তোমার দাদাকে একটু পাঠিয়ে দিও। চুমকি ঘরের বাইরে যেতে না যেতেই তার দাদা ঘরে প্রবেশ করলো। মনে হলো সে দরজার বাইরেই অপেক্ষা করছিল। ভাই বোনের চেহারায় খানিকটা সাদৃশ্য আছে, কিন্তু ছেলেটির চোখের দৃষ্টি একটু অদ্ভুত ধরনের। পেঁচার চোখের মতো তার চোখেও একটা নির্নিমেষ অচঞ্চল একাগ্রতা। সে অত্যন্ত সংযতভাবে টেবিলের পাশে এসে দাঁড়ালো এবং নিষ্পলক চোখে ব্যোমকেশের দিকে চেয়ে রইল। সওয়াল জবাব আবার আরম্ভ হলো। তোমার নাম কি? শীতাংশু দত্ত।
বয়স কত? 20। কাল রাত্রে তুমি জেগেছিলে? হ্যাঁ। কি করছিলে? ওই পড়ছিলাম। কি পড়ছিলে? পরীক্ষার পড়া? না, গর্গির লোয়ার ড্রেস পড়ছিলাম। রাত্রে পড়া আমার অভ্যাস। ও, বন্দুকের আওয়াজ তুমি শুনতে পেয়েছিলে? পেয়েছিলাম বটে, কিন্তু বন্দুকের আওয়াজ সেটা বুঝতে পারিনি। তারপর কি করলে? তারপর সহদেবের চিৎকার শুনে গিয়ে দেখলাম। তারপর ফিরে এসে তোমার বোনকে জাগালে, তাই তো? হ্যাঁ। ব্যোমকেশ কিছুক্ষণ চিবুকের তলায় করতল রাখিয়া বসে রইল। দেখলাম উষাপতিবাবু নির্লিপ্তভাবে বসে আছেন। প্রশ্নোত্তরের সব কথা তার কানে যাচ্ছে কিনা সন্দেহ। মনের অন্ধকার অতলে তিনি ডুবে গেছেন। ব্যোমকেশ আবার সওয়াল জবাব আরম্ভ করল। তুমি রাত্রে শোবার সময় দরজা বন্ধ করে শো? না, খোলাই থাকে। চুমকির দরজা বন্ধ থাকে, তাই তো? হ্যাঁ, ও মেয়ে তো, তাই। যাক, কাল রাত্রে সকলে শুয়ে পড়বার পর তুমি বাড়ির বাইরে গিয়েছিলে? না। সদর দরজা ছাড়া বাড়ি থেকে বেরোবার আর অন্য কোনো রাস্তা আছে? আছে, খিড়কির দরজা। কাল রাত্রে খিড়কির দরজা দিয়ে কেউ বেরিয়েছিল? না, কেউ বেরোলে আমি ঠিক জানতে পারতাম। খিড়কির দরজা আমার ঘরের ঠিক পাশেই। দৌড় খুললে ক্যাচ ক্যাচ শব্দ হয়। তাছাড়া রাত্রে খিড়কির দরজায় তালা লাগানো থাকে। তাই নাকি? তাহলে তার চাবি কার কাছে থাকে? ওই সহদেবের কাছে। সত্যকামবাবু রাত্রে দেরি করে বাড়ি ফিরতেন, তুমি তা জানো? হ্যাঁ, জানি। রোজ জানতে পারতে তিনি ঠিক কখন বাড়ি ফেরেন? রোজ নয়, মাঝে মাঝে ঠিকই জানতে পারতাম। আচ্ছা, তুমি এখন যেতে পারো, কোনো অসুবিধা নেই। শীতাংশু আরো কিছুক্ষণ ব্যোমকেশের দিকে নিষ্পল্লক দৃষ্টিতে চেয়ে থেকে ধীরে ধীরে চলে গেল। ব্যোমকেশ উষাপতিবাবুর দিকে ফিরে ঈষৎ সংকুচিত স্বরে বললেন, উষাপতিবাবু, এবার আপনার স্ত্রীর সঙ্গে একবার দেখা করতে পারি কি? উষাপতিবাবু চমকে উঠলেন। তিনি বললেন, আমার স্ত্রী? কিন্তু তার অবস্থা তো। তার অবস্থা আমি বুঝতে পেরেছি। তাকে এখানে আসতে হবে না, আমি তার ঘরে গিয়ে দু একটা কথা। ব্যোমকেশের কথা শেষ হলো না। একটা মহিলা অধীর হস্তে পর্দা সরিয়ে ঘরে প্রবেশ করলেন। তিনি যে উষাপতিবাবুর স্ত্রী তাতে কোনো সন্দেহ নেই। ব্যোমকেশকে লক্ষ্য করে তিনি তীব্র স্বরে বললেন, কেন আপনি আমার স্বামীকে এত বিরক্ত করছেন? কি চান আপনি? কেন এখানে এসেছেন? আমরা তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। মহিলাটির বয়স বোধ করি 40-এর কাছাকাছি, কিন্তু চেহারা দেখে আরো কম বয়স্করই মনে হয়। রং ফর্সা, মুখে সৌন্দর্যের চিহ্ন একেবারে লুপ্ত হয়ে যায়নি। বর্তমানে তার মুখে পুত্রশোক অপেক্ষা ক্রোধই বেশি ফুটে উঠছে। ব্যোমকেশ অত্যন্ত মোলায়েম সুরে বলল, আমাকে মাফ করবেন, নেয়াত কর্তব্যের দায়ে আপনাদের বিরক্ত করতে এসেছি। মহিলাটি বললেন, কে ডেকেছে আপনাকে? এখানে আপনার কোনো কর্তব্য নেই। যান, আপনি আমাদের বিরক্ত করবেন না। আপনি কি চান না সত্যকামবাবুর মৃত্যুর একটা কিনারা হোক? না, চাই না। আমাদের যাওয়া আবার হয়ে গেছে। আপনি যান, আমাদের রেহাই দিন। আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি। আমরা উষাপতিবাবুর দিকে চেয়ে রইলাম। তিনি বিস্ময়ভাবে স্ত্রীর দিকে চেয়ে আছেন, যেন নিজের চক্ষুকর্ণকে বিশ্বাস করাতে পারছেন না। মহিলাটিও একবার তার স্বামীর দিকে দৃষ্টি ফেরালেন, তারপর দ্রুতপদে ঘর থেকে বের হয়ে গেলেন। এতক্ষণ শুনছিলেন গপ্পগুচ্ছের আড্ডার নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ বক্সির এক অন্যতম শ্রেষ্ঠ গল্প রক্তের দাগ, তৃতীয় পর্ব। এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না, নইলে আমাদের আড্ডার যে কোনো খোরাক আপনারা মিস করবেন। তাহলে আবার শুরু করা যাক। আমরা সদর দরজার বাইরে এসে দাঁড়ালাম। উষাপতিবাবু আমাদের পেছন পেছন আসছিলেন।
তার মুখের বিস্ময়ক ভাব সম্পূর্ণ কাটেনি। তিনি দরজা বন্ধ করবার উপক্রম করে বললেন, আমাদের মানসিক অবস্থা বুঝে ক্ষমা করবেন, নমস্কার। দরজা প্রায় বন্ধ হয়ে আসছিল এমন সময় ব্যোমকেশ বলল, ওটা কি? আসবার সময় চোখে পড়েনি। কপাটের বাইরের দিকে নিচের চৌকাঠ থেকে হাতখানি উঁচুতে একটা সোনালি চাকতি চকচক করছে। উষাপতিবাবু দরজা বন্ধ করতে গিয়ে থেমে গেলেন। চাকতিটি আয়তনে চাঁদের টাকার চেয়ে কিছুটা বড়। ব্যোমকেশ একটু নত হয়ে সেটা দেখল, আঙুল দিয়ে সেটা পরীক্ষা করে নিয়ে বলল, রাংতার চাকতি, গদ দিয়ে কপাটের জোড়া আছে। সে সোজা হয়ে উঠে উষাপতিবাবুকে জিজ্ঞাসা করল, এটা কি? উষাপতিবাবু দ্বিধা ভরে বললেন, কি জানি, আগে লক্ষ্য করেছি বলে তো মনে হচ্ছে না। ব্যোমকেশ বলল, সম্প্রতি কেউ এটাকে কি লাগিয়ে গেছে? বাড়িতে ছোট ছেলে পিলে থাকলে না হয় বোঝা যেত। আপনি একবার খোঁজ নিয়ে দেখবেন যে কেউ এখানে কিছু লাগিয়েছে কিনা। উষাপতিবাবু এবার সহদেবকে ডাকলেন। সে যথারীতি বলল, না না বাবু, জানি নে, আমি জানি না কিছু জানি না। চুমকিও সেরকম ভাবে কিছু বলতে পারল না, কিন্তু শীতাংশু বলল, আমি কাল সন্ধ্যে যখন বাড়ি এসেছি তখন কিন্তু ওটা ছিল না। আমার মাথায় নানান চিন্তা আসতে লাগলো। সত্যকামকে যে খুন করেছে সে কি নিজের পরিচয়ের ইঙ্গিত এভাবেই রেখে গিয়েছে? হরতনের টেক্কা লৌমহর্ষক উপন্যাসে এই ধরনের জিনিস কিন্তু দেখা যায়, কিন্তু কোনো হদিশ পাওয়া গেল না। আমরা চলে আসলাম। রাস্তার বাইরে হয়ে ব্যোমকেশ তার হাত ঘড়ি দেখিয়ে বলল, এখনো 10টা বাজেনি, চলো থানাটা একবার ঘুরে যাওয়া যাক। থানার দিকে চলতে চলতে ব্যোমকেশ একসময় জিজ্ঞাসা করল, বাড়ির লোকের ব্যবহার তো দেখলে কি মনে হচ্ছে অজিত? এই কথাটাই আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বললাম, কাউকে খুব একটা বেশি শোকার তো মনে হলো না। ব্যোমকেশ বলল, প্রবাদ আছে অজিত, অল্প শোকে কাতর, বেশি শোকে পাথর। আমি বললাম, প্রবাদ থাকতেই পারে, কিন্তু উষাপতিবাবু এবং তার স্ত্রীর আচরণ খুব স্বাভাবিক নয়। কিন্তু সত্যকাম ভালো ছেলে ছিল না, নিজের উচ্ছৃঙ্খলতায় বাপমাকে অতিষ্ঠ করে তুলেছিল। সবই সত্যি হতে পারে, তবু ছেলে তো, একমাত্র ছেলে। আমার বিশ্বাস এই পরিবারের মধ্যেই কোথাও একটা মস্ত গলদ আছে। অবশ্য সত্যকামী তো মস্ত বড় একটা গলদ। সে যা, দরজায় রাংতার চাকতির অর্থ কিছু কি বুঝলে? না, তুমি বুঝেছো? সম্পূর্ণ আকস্মিক হতে পারে, কিন্তু তা যদি না হয়। এতক্ষণে আস্তে আস্তে আমরা থানায় পৌঁছে দেখলাম দারোগা ভবানীবাবু আমাদের পরিচিত লোক, বয়স্ক ব্যক্তি। টেবিলের ওপরে ক্রস বেল্ট খুলে রেখে কাজ করছেন। আমাদের দেখে খুব একটা খুশি হয়েছেন বলে মনে হলো না, তবু যথোচিত শিষ্টতা দেখিয়েই খাটো গলায় বললেন, আপনি আবার এর মধ্যে কেন? ব্যোমকেশ বলল, পাকে চক্রে জড়িয়ে পড়েছি, বুঝলেন তো ভবানীবাবু। ভবানীবাবু আগের মতোই নিম্ন স্বরে বললেন, ছোড়া পাকা শয়তান ছিল, যেটাকে খুন করেছে সে সংসারের উপকার করেছে, এমন লোককে তো মেডেল দেওয়া উচিত। ব্যোমকেশ বলল, তা বটে, আমি শুধু জানতে চাই আপনারা যা করছেন করুন, আমি তার মধ্যে নাক গলাতে চাইব না। শুধুমাত্র সত্যের অন্বেষণ হলেই। ভবানীবাবু তাকে দৃষ্টি শলাকায় বিদ্ধ করে নিয়ে বললেন, সত্যান্বেষণ কি জানতে চান বলুন তো ব্যোমকেশ বাবু? পোস্টমর্টমের রিপোর্ট এখনো বোধহয় আসেনি, তাই তো? না, সন্ধে নাগাদ পাওয়া যেতে পারে। তাহলে সন্ধ্যের পর আমি আপনাকে ফোন করব। বন্দুকের গুলিতেই কি মৃত্যু হয়েছে তার? বড় বন্দুক নয়, তবে পিস্তল কিংবা রিভলভার। গুলিটা পিঠের বাঁ দিকে ঢুকেছে, সামনে কিন্তু বেরোয়নি, শরীরের ভেতরেই আছে। পিঠে যে ফুটো হয়েছে সেটা খুব ছোট, তাই মনে হয় পিস্তল কিংবা রিভলভার। পিঠের দিকে ফুটো হয়েছে, তার মানে যে গুলি করেছে সে সত্যকামের পিছনে ছিল, তাই তো? হ্যাঁ, হয়তো ফটকের ভেতর দিকে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে বসেছিল। যেই সত্যকাম সদর দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে অমনি গুলি করেছে। তারপর
ফটক দিয়ে বেরিয়ে গেছে। এ পাড়ায় তো একটা ব্যায়াম সমিতি আছে, তা তো আশা করি আপনি জানেন। জানি, তাদের কাজ নয়। তারা 2-4 ঘা প্রহার দিতে পারে, খুন করবে না। সবাই ভদ্রলোকের ছেলে, বুঝলেন? ভদ্রলোকের ছেলে খুন করে না, পুলিশের মুখে এটা নতুন কথাই বটে। কিন্তু ব্যোমকেশ সেদিকে গেল না। সে বলল, ভদ্রলোকের কথাই যখন বললেন, তাতেই আমার মনে পড়ল সত্যকামের একটা পিস্তুত ভাই আছে, সে বাড়িতেই থাকে। দেখেছেন? দেখেছি, পুলিশে তার নামও আছে। তাই নাকি? কি করেছে সে? ছেলেটা ভালোই ছিল, তারপর গত দাঙ্গার সময় ওর বাপকে মুসলমানেরা খুন করে। সেই থেকেই ওর স্বভাব বদলে গেছে। আমাদের সন্দেহ যে ও কম করে গোটা 3 খুনও করেছে। অবশ্য পাকা প্রমাণ কিছু নেই বাবু। ওর চোখের চাউনি দেখে আমারও সেই রকমই সন্দেহ হয়েছিল। আপনার কি মনে হয় এ ব্যাপারে তার কি কোনো হাত আছে? কিছুই তো বলা যায় না ব্যোমকেশ বাবু। সত্যকামের মতো পাঠা যেখানে আছে সেখানে তো সবই সম্ভব। তবে যতদূর জানতে পারলাম, বুঝলেন, যখন খুন হয় তখন সে বাড়ির মধ্যেই ছিল। আর সহদেবের চিৎকার শুনে ওর মামা আর ও একসঙ্গে সদর দরজায় পৌঁছেছিল। সত্যকামকে যে পিছন থেকে যে গুলি করেছে, তার পক্ষে সেটা সম্ভব নয় বলেই মনে হয় আমার। ছাদের ওপর থেকে কোনোভাবে কি গুলি করা সম্ভব? ভবানীবাবু বললেন, ছাদের ওপর দিক থেকে গুলিটা করলে গুলিটা শরীরের ওপর দিক থেকে নিচের দিকে যেত, কিন্তু গুলিটা গেছে পিছন দিক থেকে সামনের দিকে। সুতরাং এই সময় হঠাৎ করে টেলিফোন বাজলো। ভবানীবাবু টেলিফোনের মধ্যে 2-4 কথা বলে আমাদের বললেন, বুঝলেন ব্যোমকেশ বাবু, আমাকে এক্ষুনি বেরোতে হবে। জোর তলব। আচ্ছা, আমরা উঠি। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, ভালো কথা। মৃত্যুকালে সত্যকামের সঙ্গে কি কি জিনিস ছিল বলতে পারেন? ওই যে পাশের ঘরে রয়েছে, দেখুন না গিয়ে। এই বলে ভবানীবাবু কোমরের বেল্ট পরতে লাগলেন। পাশের ঘরে একটা টেবিলের ওপর কয়েকটা জিনিস রাখা আছে। সোনার সিগারেটের কেসটা দেখেই চিনতে পারলাম। তাছাড়া হুইস্কির ফ্লাস্ক, চামড়ার মানি ব্যাগ আর একটা বৈদ্যুতিক টর্চ, এইসবই রয়েছে। ব্যোমকেশ সেগুলোর ওপর একবার চোখ বুলিয়ে ফিরে আসলো। ভবানীবাবুর এতক্ষণে বেল্ট বাঁধা শেষ হয়েছে। দেরাজ থেকে পিস্তল নিয়ে কোমরে খাপে পুড়ছেন। তিনি বললেন, দেখলেন? আর কিছু দেখবার নেই তো? না, আর আমাদের কিছু দেখবার নেই। আচ্ছা, চলি আজকে। ভবানীবাবু চলে গেলেন। তার ভাবগতিক দেখে মনে হলো তিনি আসামিকে ধরবার কোনো চেষ্টাই করবেন না। শেষ পর্যন্ত সত্যকামের মৃত্যু রহস্য অমীমাংসিতই হয়ে থাকবে। আমরাও বেরিয়ে পড়লাম। ব্যোমকেশ বলল, এতদূর যখন এসেছি, চলো বাগের আখড়া থেকে একবার ঘুরে যাই। আমি বললাম, এখন কি কারোর দেখা পাবে? দেখাই যাক না। আর কেউ না থাক, বাঘ মশাই নিশ্চয়ই গুহায় আছেন। বাঘ কিন্তু গুহায় ছিল না। গিয়ে দেখলাম দরজায় তালা লাগানো। একজন ভৃত্য শ্রেণীর লোক দরজায় বসে বিড়ি টানছিল। সে বলল, আপনারা কি পুতু সর্দারকে খুঁজছেন? আগে তিনি তো সকালে গাড়িতে কাশি গেছেন। বলো কি, একেবারে কাশি? তবে তুমি কে? লোকটা বলল, আগে আমি তেনার চাকর। ঘর ঝাড় দিই, কাপড় কাচি, কলসিতে জল ভরি। আর সকালে ঘর ঝাড় দিতে গিয়ে দেখলুম সর্দার খবরে কাগজ পড়ছেন। কলসিতে যখন জল ভরে নিয়ে এলুম, তখন দেখি সর্দার আবার সেজে গুজে তৈরি। কইলেন, আমি কাশি চললুম, সন্ধ্যাবেলা ছেলেদের কয়ে দিও। বুঝতে আমাদের বাকি রইল না। ভূতেশ্বর বাঘ খবরের কাগজে সংবাদ পড়েই কোনো বিলম্ব না করে পালিয়েছে। বাসায় যখন ফিরলাম তখন 11:15। দেখি বন্ধ দরজার সামনে নন্দখোঁজ প্রতীক্ষমানভাবে পায়চারি করছে। তার মুখ শুকনো, তার চোখে আশঙ্কা ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ব্যোমকেশ দরজার কড়া নাড়িয়ে স্মিত মুখে নন্দকে জিজ্ঞাসা করল, কি খবর?
আজ্ঞে স্যার, বলে নন্দ ঠোঁট চাটতে লাগলো। পুটিরাম এসে দরজা খুলে দিল। ঠিক আছে নন্দ, তোমার সব কথাই আমি শুনবো, আগে ভেতরে আসো। ঠিক আছে স্যার, চলুন। আমরা নন্দকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলাম। নন্দ আরো 2-4 বার ঠোঁট চেটে নিয়ে বলল, সত্যকামের খবরটা শুনেছেন? শুনেছি। তুমি কোথায় শুনলে? সকালবেলায় ওপারে এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। খবর পেলাম কাল রাত্রিরে কেউ সত্যকামকে গুলি করে মেরেছে। আমি কিন্তু কিছু জানি না স্যার। কাল সন্ধেবেলা সেই যে আপনার সঙ্গে আখড়া থেকে চলে এলাম, তারপর আমি ওই দিকই আর মারাইনি। বসো, তোমাকে আমি 2-4টে কথা জিজ্ঞাসা করি। ও পাড়ায় তোমার জানাশোনার মধ্যে কারোর কি কোনো পিস্তল কিংবা রিভলভার আছে, এমন খবর কি তুমি জানো? না স্যার, থাকলেও আমি জানি না। তোমাদের আখড়ায় কারণ নেই তো? জানি না, তবে একটা লোক ভূতেশ্বরের কাছে চোরাই পিস্তল বিক্রি করতে এসেছিল। চোরাই পিস্তল? হ্যাঁ স্যার, শুনেছি যুদ্ধের পর নাকি অনেক চোরাই পিস্তল কিনতে পাওয়া যেত। ভূতেশ্বর কিনেছিল? তা জানি না, আমাদের সামনে তো কিছু করেনি। আচ্ছা, ও কথা থাক। সত্যকাম ভদ্রকারের মেয়েদের পিছনে লাগতো, কিভাবে পিছনে লাগতো বলতে পারো? নন্দ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, স্যার, সত্যকাম জাদু মন্ত্র জানত। 2টো কথা বলেই মেয়েগুলোকে বশ করে ফেলতো। তারপর নিজের দোকানে নিয়ে গিয়ে ভালো ভালো জিনিস উপহার দিত, হোটেলে নিয়ে গিয়ে আবার খাওয়াতো। বুঝেছি, মেয়েরাও নিহাত নির্দোষ নয়। গম্ভীর মুখে কিছুক্ষণ সিগারেট টানতে টানতে ব্যোমকেশ বলল, স্ত্রীর স্বাধীনতাও বিনামূল্যে পাওয়া যায় না। যাক, কোন কোন ভদ্রলোকের মেয়ের সঙ্গে সত্যকামের ঘনিষ্ঠতা হয়েছিল তুমি বলতে পারো? নন্দ আরো কুণ্ঠিত হয়ে বলল, সকলের কথা তো জানি না স্যার, তবে 73 নম্বর বাড়ির অখিলবাবু আমাদের ব্যায়াম সমিতিতে এসে নালিশ করেছিল তার মেয়ে শোভনা নাকি সত্যকামের সঙ্গে মিশত। তারপর রামেশ্বর বাবুর নাতনি, সেও কিছুদিন সত্যকামের ফাঁদে পড়েছিল। ভীষণ কেলেঙ্কারি হবার জোগাড় হয়েছিল। যাই হোক, তার এখন বিয়ে হয়ে গেছে। আর কেউ? আর আর ভবানীবাবুর মেয়ে সলিলা। কোন ভবানীবাবু? আরে, ও পাড়ায় থানার দারোগা ভবানীবাবু। তিনি মেয়েকে ঘরে বন্ধ করে রেখেছিলেন, তারপর এখন মামার বাড়ি পাঠিয়ে দিয়েছেন। চট করে ব্যোমকেশের সাথে আমার একবার চোখের দৃষ্টি বিনিময় হইল। সে উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙল। নন্দকে বলল, আচ্ছা নন্দ, তুমি আজকে এসো, অন্য সময় তোমার সঙ্গে এই বিষয়ে কথা হবে। ভালো কথা, তোমাদের ওস্তাদ পালিয়েছে, তুমি এখন কিছুদিন আর ওপাড়ার মুখদর্শন করো না। নন্দ আবার ঠোঁট চেটে নিয়ে বলল, আচ্ছা স্যার। সমস্ত দিন ব্যোমকেশ অন্যমনস্ক হয়ে রইল। বিকেলের দিকে সত্যবতী 2-1বার কাশ্মীর যাওয়ার প্রসঙ্গ আলোচনা করবার চেষ্টা করল, কিন্তু ব্যোমকেশ সেসব কিছুই শুনল না। ইজি চেয়ারে শুয়ে কড়িকাঠের দিকে তাকিয়ে রইল। আমি বললাম, এত তাড়া কিসের? এই ব্যাপারটা আগে নিষ্পত্তি হোক। সত্যবতী বলল, নিষ্পত্তি হতে বেশি দেরি নেই, মুখ দেখে বুঝতে পারছো না? ব্যোমকেশ সত্যবতীর কথা শুনতে পারল কি না ঠিক বলা যায় না। আপন মনে সে বলল, রাংতা চাকতে, রাংতা চাকতে। এই বলে সে দীর্ঘশ্বাস ফেলল। সত্যবতী আমার দিকে অর্থপূর্ণ ঘাড় নেড়ে একটা মুচকি হাসি দিল। সন্ধ্যার পর থানায় ফোন করবার কথা আমি মনে করে দিতেই ব্যোমকেশ আমায় বলল, তুমিই ফোন করো অজিত। থানার নম্বর বের করে ফোন করলাম। ভবানীবাবু উপস্থিত ছিলেন। ভবানীবাবুর সাথে সব কথা শেষ হলে ফোন রেখে আমি ব্যোমকেশকে জানালাম, ব্যোমকেশ, ভবানীবাবু বললেন কিছুক্ষণ আগে রিপোর্ট এসছে। রিপোর্টে লেখা আছে
মৃত্যুর সময় রাত্রি 12টা থেকে 2টোর মধ্যে। গুলিটা .45 রিভলভারের। বাঁদিকে স্ক্যাপিউলারের নিচ দিয়ে ঢুকে হৃদযন্ত্র ভেদ করে ডান দিকে তৃতীয় পাঁজরে আটকেছে। গুলির গতি নিচের দিক থেকে একটু ওপরের দিকে, পাশের দিক থেকে মাঝের দিকে। অন্য কোনো আঘাতের চিহ্ন নেই। আর কি, পেটের মধ্যে খানিকটা মদও পাওয়া গেছে। ব্যোমকেশ আরও কিছুক্ষণ তাকিয়ে রইল। গুলির গতি ঠিক কি বললে? নিচের দিক থেকে একটু ওপরের দিকে, পাশের দিক থেকে মাঝের দিকে। অর্থাৎ যে গুলি করেছে সে রাস্তার বাদিকে ঝোপের মধ্যে বসেছিল। বসে বসেই সে গুলিটা করেছে। হয়ে বসে গুলি করলো কেন তা জানি না, আমার সঙ্গে পরামর্শ করে তো আর গুলি করেনি। ব্যোমকেশ আবার ইজি চেয়ারে শুয়ে কড়িকাঠের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, তার কি মতলব ছিল? ব্যাপারটা ভেবে দেখো অজিত, ব্যাপারটা ভেবে দেখো। তোমাদের ধারণা আততায়ী আগে থেকেই ফটকের ভিতরের দিকে লুকিয়েছিল। সত্যকাম ফটক দিয়ে ঢুকে 20-25 ফুট রাস্তা পার হয়ে সদর দরজার সামনে এসে যখন কড়া নাড়ল, তখন আততায়ী তাকে গুলি করলো। আমার ঠিক প্রশ্ন এখানেই, কেন? সত্যকাম যেই সময় ফটক দিয়ে ঢুকলো, আততায়ী তো তখনই তাকে গুলি করতে পারত। কেন তখন সে করলো না? তাতেই তো তার সুবিধাটা হতো বেশি। গুলি করেই চট করে ফটক দিয়ে বেরিয়ে যেতে পারত। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ারও কোনো ভয় থাকতো না। কিন্তু তাহলে সে করলো না কেন? প্রশ্নের উত্তর কি তুমি বলো? প্রশ্নের উত্তর সম্ভবত এই যে আততায়ী ওই দিক থেকে গুলি করেনি। কিন্তু তার চেয়েও ভাবনার কথা, রাংতার চাকতি ঠিক কে লাগিয়েছিল, কখন লাগিয়েছিল এবং কেন লাগিয়েছিল? আমি জিজ্ঞাসা করলাম, ওটা তাহলে আকস্মিক নয়? যতই ভাবছি অজিত, ততই মনে হচ্ছে ওটা আকস্মিক নয়। তার একটা গুরুতর অর্থ আছে। সেই অর্থ জানতে পারলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বসে বসে ভাবতে লাগলাম, রাংতার চাকতির তাৎপর্যটা কি? যদি ধরা যায় আততায়ী ওটা লাগিয়েছিল, তবে তার উদ্দেশ্য কি ছিল? যদি আততায়ী না লাগিয়ে থাকে, তবে কে লাগালো? বাড়ির কেউ যদি না হয়, তবে কে? সত্যকাম কি? কিন্তু কেন? ব্যোমকেশ হঠাৎ ধর্মর করে উঠে বসে বলল, অজিত, সত্যকামের সঙ্গে কি কি জিনিস ছিল? থানার টেবিলের ওপর তুমি তো দেখেছিলে, কিছু কি মনে আছে? আমি বললাম, সিগারেটের কেস ছিল, রিস্ট ওয়াচ ছিল, মানি ব্যাগ ছিল, আর মদের ফ্লাক্স ছিল, আর একটা ইলেকট্রিক টর্চও ছিল। ব্যোমকেশ আবার আস্তে আস্তে শুয়ে পড়ল। বলল, ইলেকট্রিক টর্চ? কলকাতায় পথ চলবার জন্য ইলেকট্রিক টর্চের ঠিক কি দরকার হতে পারে? না, তা লাগে না, কিন্তু ফটক থেকে সদর দরজা পর্যন্ত যেতে হলে দরকার হয়। ব্যোমকেশ একটু হাসল। তাহলে সত্যকাম টর্চের আলোয় আততায়ীকে দেখতে পায়নি কেন? সহসা এই প্রশ্নের উত্তর জোগালাম না। কিছুক্ষণ কেটে গেল। তারপর ব্যোমকেশ অপ্রাসঙ্গিকভাবে বলল, কাল সকালে শীতাংশুর সঙ্গে একটু নিবৃত্তে কথা বলা দরকার আছে। আমি উচ্চকিতভাবে তার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু সেরকম কিছু বললাম না। বোধ করি সে কড়িকাঠি গুনতে লাগলো, কিন্তু লক্ষ্য করলাম তার মুখের বিরস অন্যমনস্কতা আর নেই, যেন ভেতরে ভেতরে সে উত্তেজিত হয়ে উঠেছে। পরদিন সকালে ঘুম ভেঙে দেখি ব্যোমকেশ কাকে যেন ফোন করছে। আমি চায়ের পেয়ালা নিয়ে ঘরে এসে বসলে সেও এসে বসলো। তার মুখ গম্ভীর। জিজ্ঞাসা করলাম, কাকে ফোন করেছিলে? ব্যোমকেশ বলল, উষাপতিবাবুকে। হঠাৎ উষাপতিবাবুকে কেন? শীতাংশুকে পাঠিয়ে দিতে বললাম আর কি। ও, তা ওদের বাড়ির খবর কি? খবর? পুলিশ কাল সন্ধ্যাবেলায় লাশ ফেরত দিয়ে গেছিল। ওরা শেষ রাতে শ্মশান থেকে দাহ কার্য করে ফিরেছেন। খানিক চুপ করে থেকে ব্যোমকেশ বলল, কাল যদি পুলিশ একবার খানা তল্লাশি করতো, তাহলে এত রিভলভারটা বাড়িতেই পেয়ে যেত।
এখন আর পাওয়া যাওয়ার সম্ভাবনা নেই। তার মানে তো কাজটা বাড়ির লোকেরই। ব্যোমকেশ কোনো উত্তর দিল না। আধ ঘন্টা পরে শীতাংশু আসলো। ব্যোমকেশ তাকে বলল, এসো, বসো। কাল তোমার মামার সামনে কিছু কথা জিজ্ঞাসা করতে পারিনি, সেসবই জিজ্ঞাসা করব বলে তোমায় ডেকে পাঠিয়েছি। শীতাংশু ব্যোমকেশের সামনের চেয়ারে এসে বসলো এবং অপলক চোখে তার দিকে চেয়ে রইল। ব্যোমকেশ আরম্ভ করলো, কাল থানায় খবর পেলাম তুমি নাকি দাঙ্গার সময় গোটা 2-3 খুন করেছো, কথাটা কি সত্যি? শীতাংশু উত্তর দিল না, কিন্তু ভয় পেয়েছে বলেও মনে হলো না। নির্ভীক একাগ্র চোখে সে চেয়ে রইল। ব্যোমকেশ বলল, আমাকে স্বচ্ছন্দে বলতে পারো শীতাংশু, আমি পুলিশের লোক নয়, তোমার কোনো ভয় নেই। শীতাংশুর গলাটা যেন ফুলে উঠল। সে চাপা গলায় বলল, হ্যাঁ, ওরা আমার বাবাকে। ব্যোমকেশ হাত তুলে বলল, জানি, কিন্তু কি দিয়ে খুন করেছিলে? ছোড়া দিয়ে। তুমি কখনো রিভলভার ব্যবহার করেছো? না। সত্যকামের রিভলভার ছিল? জানি না, বোধহয় ছিল না। বাড়িতে কি কোনো আগ্নেয়াস্ত্র ছিল, এমন কিছু কি খবর তোমার কাছে আছে? জানি না। সত্যকামের সঙ্গে তোমার সদ্ভাব ছিল? না, দুজনে দুজনকে এড়িয়ে চলতাম। সত্যকাম যে লম্পট ছিল তা তো তুমি জানতে? হ্যাঁ, জানতাম। তোমার বাবাকে তুমি ভালোবাসতে, তোমার বোন চুমকিকেও আশা করি তুমি ভালোবাসো। শীতাংশু এর কোনো উত্তর দিল না, কেবল ব্যোমকেশের দিকে চেয়ে রইল। ব্যোমকেশ হঠাৎ প্রশ্ন করল, সত্যকামকে খুন করবার ইচ্ছে তোমার কি কোনোদিনও হয়েছিল? শীতাংশু এবারও কোনো উত্তর দিল না, কিন্তু তার নীরবতায় অর্থ স্পষ্টই বোঝা গেল। ব্যোমকেশ মৃদু হেসে বলল, বুঝেছি, আর বলবার দরকার নেই। সত্যকামকে তুমি বোধহয় শাসিয়ে দিয়েছিলে, তাই তো? হ্যাঁ, তাকে বলে দিয়েছিলাম বাড়িতে বেচাল দেখলেই খুন করব। ব্যোমকেশ অনেকক্ষণ তার দিকে চেয়ে রইল, তীক্ষ্ণ চোখে নয়, যেন একটু অন্যমনস্ক ভাবে। তারপর বলল, সে রাত্রে সহদেবের চিৎকার শুনে তুমি সদরে গিয়ে কি দেখলে? দেখলাম সত্যকাম দরজার বাইরে মুখ থুবড়ে পড়ে রয়েছে। কি করে দেখলে? সেখানে আলো ছিল? সত্যকামের হাতে একটা জ্বলন্ত টর্চ ছিল, তারই আলোতে দেখলাম। তারপর মামা এসে সদরের আলো জ্বেলে দিলেন। ব্যোমকেশ একটা সিগারেট ধরালো, 2-3টে লম্বা টান দিয়ে বলল, ও কথা থাক, সত্যকামকে নিয়ে তোমার মামা আর মামির মধ্যে খুবই অশান্তি লেগে থাকতো, তাই তো? অশান্তি? হ্যাঁ, এই ঝগড়া বকাবকি এরকম অবস্থায় যা হয়ে থাকে। শীতাংশু একটু চুপ করে থেকে বলল, না, ঝগড়া বকাবকি কিছুই হতো না। একেবারেই না? না, মামা আর মামির মধ্যে তো কোনো কথাই নেই। ব্যোমকেশ ভুরু তুলে বলল, কথা নেই? তার মানে? মানে মামা মামির সঙ্গেও কথা বলেন না, আবার মামিও মামার সঙ্গে কথা বলেন না। সে কি, কবে থেকে? ওই আমি যবে থেকে দেখছি। আগে যখন মানিকতলায় ছিলাম প্রায় মামার বাড়ি আসতাম, তখনও মামা মামিকে কথা বলতে শুনিনি। তোমার মামিমা ঠিক কেমন মানুষ, কি জগুটে? মোটেই না, খুবই ভালো মানুষ। ব্যোমকেশ আর কোনো প্রশ্ন করল না, চোখ বুজে যেন ধ্যানস্থ হয়ে পড়ল। আমার মনে পড়ে গেল, কাল সকালবেলা উষাপতিবাবুর স্ত্রী সহসা ঘরে প্রবেশ করলে তিনি যেন বিস্ময়ভাবে তার চোখের দিকে চেয়েছিলেন। তখন তার সেই চাউনির অর্থ সেরকমভাবে বুঝতে পারিনি। স্বামী স্ত্রীর দীর্ঘ মন্নান্তর কি পুত্রের মৃত্যুতেই জোড়া লেগেছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আসি। শীতাংশু চলে যাওয়ার পরও ব্যোমকেশ অনেকক্ষণ চোখ বুজে বসে রইল। তারপর নিঃশ্বাস ফেলে চোখ মেলল। সে বলল, বড় ট্র্যাজিক ব্যাপার, বুঝলে অজিত? শীতাংশুকে কেমন মনে হলো? মনে হলো সত্যি কথাই বলছে, মন ছেলেটা ভারী বুদ্ধিমান। এই বলে সে আবার ধ্যানস্থ হয়ে পড়ল। আধ ঘন্টা পরে তার যখন ধ্যান ভাঙল, বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। আমি উঠে গিয়ে দরজা খুললাম, দেখি দরজা খুলে আমি দেখলাম উষাপতিবাবু এসেছেন। ব্যোমকেশের আহ্বানে উষাপতিবাবু চেয়ারে এসে বসলেন। ক্লান্ত অবসন্ন মূর্তি, চোখ দুটো যেন ঈষৎ রক্তাভ, শরীর যেন ভেঙে পড়বার উপক্রম হয়েছে।
ব্যোমকেশ সিগারেটের কৌটো তার দিকে বাড়িয়ে দিল। দুজনে কিছুক্ষণ অনুসন্ধিৎসু চোখে একে অপরের দিকে চেয়ে রইলেন। তারপর উষাপতিবাবু বললেন, থাক, আমি এখনই উঠব। আপনার ফোন পাওয়ার পর থানায় গিয়েছিলাম, তা ওরা তো কোনো খবরই রাখে না। তাই ভাবলাম দেখি যদি আপনি কোনো খবর পেয়ে থাকেন। উষাপতিবাবুর কথায় যে প্রচ্ছন্ন প্রশ্ন ছিল, ব্যোমকেশ সরাসরি তার উত্তর দিল না। সে বলল, বুঝলেন উষাপতিবাবু, এগুলো একদিনের কাজ নয়, একটু সময় লাগবে। আপনার ওপর দিয়ে খুবই ধকল যাচ্ছে। আপনি আজ বাড়ি থেকে না বেরোলেই পারতেন। আপনার স্ত্রীকেও দেখাশোনা করার লোক যে দরকার। উষাপতিবাবুর মুখটা আমি লক্ষ্য করলাম। স্ত্রীর প্রসঙ্গে তার মুখের কোনো ভাবান্তর হলো না। স্ত্রীর সহিত তার যে দীর্ঘকালের বিপ্রয়োগ, তার চিহ্নমাত্র দেখা গেল না। তিনি বললেন, আমার স্ত্রীর জন্যই ভাবনা। তিনি একেবারে ভেঙে পড়েছেন। ভাবছি কিছুদিনের জন্য ওকে বাইরে নিয়ে ঘুরে এলে কেমন হয়। কলকাতার বাইরে গেলে হয়তো ওর মনটা। তা ঠিক, কোথায় যাবেন কিছু কি ঠিক করেছেন? না, কলকাতা ছেড়ে যেখানেই হোক গেলেই বোধহয় কাজ হবে। কাশী, বৃন্দাবন, আগ্রা, দিল্লি। কিন্তু পুলিশ আপত্তি করবে না তো? পুলিশকে বলে যাবেন, আশা করি পুলিশ কোনো আপত্তি করবে না। যদি আপত্তি না করে কাল পরশুর মধ্যেই বেরিয়ে পড়ব। কলকাতার জল হাওয়া যেন বিষ মনে হচ্ছে। আচ্ছা, নমস্কার। এই বলে উষাপতিবাবু উঠে দাঁড়ালেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, একটা কথা ছিল উষাপতিবাবু, আপনি কি এখন দোকান কি বন্ধ রাখবেন? দোকান? সুচিত্রা? না, বন্ধ রাখবো কেন? দোকানের পুরনো খাজাঞ্চি ধনঞ্জয়বাবু আছেন, বিশ্বাসী লোক, তিনিই চালাবেন। আমার ভাগ্নে সীতুকেও ভাবছি দোকানে ঢুকিয়ে দেব। পড়াশোনা করে আর কি হবে, দোকানটাই দেখুক। আর তো আমার কেউ নেই। আপনি কি এখন দোকানের দিকে যাচ্ছেন? না, দোকানে এখন আর যাব না। ধনঞ্জয়বাবুকে ফোন করে জানিয়ে দিয়েছি। আসুন তাহলে, নমস্কার। উষাপতিবাবু প্রস্থান করলেন। ব্যোমকেশ পরপর 3টে সিগারেট শেষ করে উঠে দাঁড়িয়ে বলল, আমি আবার বেরোচ্ছি, বুঝলে? তুমি বাড়িতেই থাকো। কোথায় যাচ্ছ? সুচিত্রা এম্পোরিয়ামে। খাজাঞ্চি ধনঞ্জয় বাবুর সঙ্গে আলাপ করা আমার দরকার। ব্যোমকেশ যখন ফিরল তখন ঘড়িতে 1:30 বাজে। আমি স্নান সেরে অপেক্ষা করছি। সত্যবতী অস্থিরভাবে ভিতর বাহির করছে। ব্যোমকেশ পাঞ্জাবিটা খুলে ফেলল, তারপর পাখা চালিয়ে তক্তাপোষের ওপর লম্বাভাবে শুয়ে পড়ল। বসন্তকাল হলেও দুপুরবেলার রোদটা বেশ কড়া। আমি বললাম, খাজাঞ্চি মশাইয়ের সঙ্গে আলাপ তো বেশ ভালোই জমে উঠেছিল দেখছি। ব্যোমকেশ বলল, লোকটি কে জানো? পরশু সুচিত্রার দোতলায় যে ক্যাশিয়ার আমাদের ক্যাশ মেমো কেটেছিল, সেই হলো ধনঞ্জয় বাবু। তাই নাকি? তা কি পেলে তার কাছ থেকে? পেয়েছি অজিত, পেয়েছি। ব্যোমকেশ ঘুরন্ত পাখার দিকে চেয়ে হাসতে লাগলো। একটা প্রীতি উপহার। প্রীতি উপহার? হ্যাঁ, 20-25 বছর আগে বিয়ের সময় প্রীতি উপহার ছাপার খুব চলন ছিল। এখন তা কমে গেছে ঠিকই। ঘড়ির কাগজের মতো পিতপিতে কাগজের রুমালে কালিতে ছাপা কবিতা। মাথার ওপর ডানা মেলে রয়েছেন স্বয়ং প্রজাপতি মহাশয়। দেখেছো নিশ্চয়? হ্যাঁ, দেখেছি। খাজাঞ্চি মশাই এই প্রীতি উপহার তোমাকে দিয়েছেন? হ্যাঁ, ওই পাঞ্জাবির পকেটটা রয়েছে, বার করে একবার দেখে নাও। কিন্তু কার বিয়ের প্রীতি উপহার? ওরেই দেখো না। পাঞ্জাবির পকেট থেকে প্রীতি উপহারটা বার করলাম। পিতপিতে কাগজে লাল কালিতে ছাপা কবিতা, ওপরে মুক্তপক্ষ প্রজাপতি, এবং তাকে ঘিরে রামধনুর আকারে লেখা আছে, কুমারী সুচিত্রার সঙ্গে উষাপতির শুভ পরিণয়। তারপর কবিতা। এ কবিতা পড়ে মানে বুঝতে পারে এমন দিগ্গজ পণ্ডিত পৃথিবীতে নেই। সর্বশেষে কাব্য রচয়িতার নাম শ্রী ধনঞ্জয় মণ্ডল ও সুচিত্রা এম্পোরিয়ামের কর্মীবৃন্দ। আমি বললাম, এই কবিতার ঐতিহাসিক মূল্য থাকতে পারে, এছাড়া আর কিছু পেলে না?
আর কিছু দরকার নেই অজিত, আর কিচ্ছু দরকার নেই। এই প্রীতি উপরের মধ্যেই সবকিছু আছে। কি আছে? আমি তো কিছু দেখছি না। আয় অন্ধ, ভালো করে দেখো। কবিতাটা আমি আবার পড়লাম। পড়তে খুবই কষ্ট হলো, তাও পড়লাম। তারপর বললাম, এই কবিতার মধ্যে যদি কোনো ইশারা ইঙ্গিত থাকে, তার মানে বোঝা আমার কম্য নয়। সুচিত্রা নিশ্চয়ই উষাপতিবাবুর স্ত্রীর নাম। তার সঙ্গে উষাপতিবাবুর বিয়ে হওয়াতে ধনঞ্জয় মণ্ডল এবং সুচিত্রা এম্পোরিয়ামের কর্মীবৃন্দ খুবই আহ্লাদিত হয়েছিলেন, এটুকুই আন্দাজ করতে পারছি। কবিতা নয় অজিত, কবিতা নয়, তারিখ। বিয়ের তারিখটা ভালো করে দেখো। নিচের দিকে বা কোণে লেখা ছিল কলিকাতা, 13ই ফেব্রুয়ারি 1927। তারিখটা দেখে আমি বললাম, ধোঁয়াশো তো সেরকম কিছু দূর হলো না। ব্যোমকেশ উঠে বসে বলল, সত্যকাম তার জন্ম তারিখ বলেছিল, মনে আছে? বলেছিল মনে আছে, কিন্তু তারিখটা আমার মনে নেই। আমার মনে আছে। অধীর হয়ে উঠে বসে বললাম, এসব সন তারিখের মানেটা কি? সত্যকামের খুনের সঙ্গে বা এর সম্পর্ক কি? ঘনিষ্ঠ সম্পর্ক আছে অজিত, ভেবে দেখো একবার। ভেবে দেখতে পারি না। যদি বুঝে থাকো কে খুন করেছে, স্পষ্টাস্পষ্টি বলে দাও। তুমি বুঝতে পারছো না অজিত, তুমি বুঝতে পারছো না। না, কে খুন করেছে সত্যকামকে? উষাপতি বাবু। বাপ ছেলেকে খুন করেছে? করলেও অন্যায় হতো না, কিন্তু সত্যকাম উষাপতি বাবুর ছেলে নয়। আমার মাথাটা গুলিয়ে গেল। কিছুক্ষণ জুবুধুবু হয়ে বসে রইলাম। তারপর সত্যবতী ভেতরের দরজা থেকে গলা বাড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ গা, আজ কি তোমাদের উপোস? অপরাহ্নে 4টের সময় আবার উষাপতিবাবু আসলেন। এবারও অনাহুত এসেছেন। সকালবেলার মতো ক্লান্ত বিষণ্ণতা এখন আর তার চোখে নেই। এখন চোখে তার সতর্ক তীক্ষ্ণতা। তিনি এসে ব্যোমকেশের সম্মুখে বসলেন। কিছুক্ষণ শূন্য দৃষ্টি দিয়ে তাকে বিদ্ধ করে বললেন, আপনি ধনঞ্জয় বাবুর সাথে দেখা করতে গিয়েছিলেন? ব্যোমকেশ শান্ত স্বরে বলল, হ্যাঁ গিয়েছিলাম। কি জানতে গিয়েছিলেন? যা জানতে গিয়েছিলাম তা জানতে পেরেছি। কি জানতে পেরেছেন? সবই জানতে পেরেছি উষাপতি বাবু। এমনকি তোরে একটা রাংতার চাকরির তত্ত্ব কি, সেও আমার অজানা নেই। উষাপতিবাবুর প্রশ্নের তীব্রতা যেন ধাক্কা খেয়ে থেমে গেল। তিনি আবার খানিকক্ষণ ব্যোমকেশের মুখের দিকে চেয়ে রইলেন। তারপর সংবৃত স্বরে বললেন, যা জানতে পেরেছেন তা আদালতে প্রমাণ করতে পারবেন তো? ব্যোমকেশ বলল, আপনার বিয়ের তারিখ আর সত্যকামের জন্মের তারিখ ছাড়া আর কিছু প্রমাণ করা যাবে কিনা আমার সন্দেহ আছে, কিন্তু আমি কিছু প্রমাণ করতে চাই না। আমি শুধুমাত্র জানতে চেয়েছিলাম। সত্যকাম আমাকে বলেছিল তার মৃত্যু সম্বন্ধে অনুসন্ধান করতে। আসামিকে পুলিশে ধরিয়ে দেওয়ার কোনো দায়িত্বই সে আমায় দেয়নি। উষাপতিবাবু স্থিরভাবে ব্যোমকেশের দিকে চেয়ে রইলেন। ধীরে ধীরে তার মুখের ভাব পরিবর্তন হলো। এতক্ষণ তিনি যে যুদ্ধ করবার জন্য উদ্যত হয়েছিলেন, এখন সহসা অস্ত্র নামালেন। অবিশ্বাস মিশ্রিত স্বরে বললেন, আপনি যা জানতে পেরেছেন পুলিশকে তা বলবেন না? ব্যোমকেশ বলল, না, পুলিশ আমার সাহায্য চায় না। আমি কেন গায়ে পড়ে তাদের সাহায্য করতে যাব? উষাপতিবাবু পকেট থেকে রুমাল বার করে 2 হাতে রুমাল দিয়ে মুখ ঢাকলেন। তার শরীর 2-3 বার অবরুদ্ধ আবেগে ঝাঁকানি দিয়ে উঠল। তারপর তিনি যখন মুখ খুললেন, তখন দেখলাম তার মুখের চেহারা একেবারে বদলে গেছে। দীর্ঘকাল রোগভোগের পর মরণাপন্ন রোগী যখন প্রথম আরোগ্যের আশ্বাস পায়, তার মুখে যে ভাব ফুটে ওঠে, উষাপতিবাবুর মুখেও সেই একই ভাব ফুটে উঠেছে। তিনি আরও কিছুক্ষণ নীরবে বসে নিজেকে সামলে নিলেন। তারপর ভাঙা ভাঙা স্বরে বললেন, ব্যোমকেশ বাবু, সত্যকামের মৃত্যু কেন দরকার হয়েছিল আপনি শুনবেন? ব্যোমকেশ বলল, শুনব। আপনার সব কথা আমি শুনব, আপনি নিশ্চিন্তে বলুন। উষাপতিবাবু একবার কাতর চোখে আমার দিকে চাইলেন। তার সেই চাহনির অর্থ ব্যোমকেশের কাছে তিনি তার নিজের মর্মকথা বলতে রাজি থাকলেও আর কারো সম্মুখে বলতে অনিচ্ছুক। ব্যোমকেশ তার মনোভাব বুঝতে পেরে আমাকে বলল, অজিত, তুমি একবার হাওড়া স্টেশনে যাও।
এনকোয়ারি অফিস থেকে জেনে এসো কাশ্মীর যাওয়ার ব্যবস্থা কি রকম আছে। কাশ্মীরে গন্ডগোল চলছে, আগেরা থাকতে খবরাখবর নিয়ে রাখা ভালো। মনে মনে আমি একটু নিরাশই হলাম। তারপর জামাকাপড় বদলে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। হাওড়া স্টেশনের কাজ ছেড়ে যখন বাড়ি ফিরলাম তখন সন্ধ্যা হয়। সদর দরজা ভেজানো ছিল। প্রবেশ করে দেখলাম উষাপতিবাবু চলে গেছেন। ছায়াচ্ছন্ন ঘরের অপর প্রান্তে জানলার সামনে চেয়ার টেনে সত্যবতী ও ব্যোমকেশ ঘেঁষাঘেঁষি করে বসে আছে। জানলা দিয়ে ফুরফুরে দক্ষিণা বাতাস বইছে। আমাকে দেখে সত্যবতী একটু সরে বসল। আমি কাছে গিয়ে বললাম, বেশ তো কপত কপতের মতো বসে মলয় মারুত সেবন করছো, খোকা কোথায়? সত্যবতী একটু লজ্জিত হয়ে বলল, পুটিরাম খোকাকে পার্কে বেড়াতে নিয়ে গেছে। ব্যোমকেশ বলল, দেখো অজিত, কবিদের কথা মিছে নয়। তারা যে বসন্ত ঋতু সমাগমে ক্ষেপে ওঠেন তার যথেষ্ট কারণ আছে। মলয় মারুতে যুবক যুবতীরাই বেশি ঘায়েল হয় বটে, কিন্তু বয়স্ক ব্যক্তিরাও বাদ পড়েন না। আমার বিশ্বাস এটা যদি বসন্তকাল না হতো তাহলে উষাবতী বাবু সত্যকামকে খুন করতেন কিনা আমার সন্দেহ আছে। আমি বললাম, বলো কি? বসন্তকালের এমন মারাত্মক শক্তির কথা কবিরা তো কিছু লেখেনি। ব্যোমকেশ বলল, কষ্ট না লিখলেও তারা ইশারায় তাই বলেছেন। শক্তি মাত্রেই মারাত্মক। যে আগুন আলো দেয় সে আগুন পুড়িয়ে ছারখাড় করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। কিন্তু যাক, বলো কাশ্মীরের খবর কি? কাশ্মীরে লড়াই বেঁধেছে। সাধারণ লোককে যেতে দিচ্ছে না। যেতে হলে ভারত সরকারের পারমিট চাই। আমি একটা চেয়ার এনে ব্যোমকেশের অন্য পাশে বসলাম। ব্যোমকেশ বলল, পারমিট জোগাড় করা আমার পক্ষে শক্ত হবে না। ভারত সরকারের সাথে এখন আমার গভীর প্রণয়, অন্তত যতদিন বল্লভ ভাই প্যাটেল বেঁচে আছেন। কিন্তু কথা হচ্ছে সবাই মিলে কাশ্মীর যাওয়া কি ঠিক হবে? কারণ খোকা সবে মাত্র স্কুলে ঢুকেছে, গরমের ছুটিরও বেশ দেরি আছে। ওকে স্কুল কামাই করিয়ে আমার তো উচিত বলে মনে হচ্ছে না। সত্যবতী বলল, খোকা যাবে কেন? খোকা বাড়িতেই থাকবে। ঠাকুরপো, তুমি খোকার দেখাশোনা করতে পারবে না? আমি কিছুক্ষণ সত্যবতীর দিকে চেয়ে থেকে বললাম, ও এই মতলব, তোমরা দুটিতে হংস মিথুনের মতো কাশ্মীরে উড়ে যাবে আর আমি এখানে খোকাকে নিয়ে বাসায় পড়ে থাকবো? ভাই ব্যোমকেশ, তুমি কিন্তু ঠিকই বলেছ। বসন্ত ঋতু বড় মারাত্মক ঋতু, কিন্তু কুছ পরোয়া নেই। যাও, তোমরা টোটো করে বেড়াও গে, আমি খোকাকে নিয়ে মনের আনন্দে থাকবো। সত্যি কথা বলতে কি, কাশ্মীরে যাওয়ার ইচ্ছে আমার একটুও ছিল না। বাংলাদেশই আমার ভূস্বর্গ। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সী বলে একটা সিগারেট ধরিয়ে ফেললাম। সত্যবতী ঠোঁটের ওপর আঁচল চাপা দিয়ে হাসি গোপন করল। ব্যোমকেশ মৃদু গুঞ্জনে একটা কবিতা আবৃত্তি করল। যৌবন মধুর কাল, আও বিনাশিবে কাল, কালে প্রিয় প্রেম মধু করিয়া যতন। একটা সিগারেট দাও। ব্যোমকেশকে সিগারেট দিয়ে বললাম, কবিতা পড়ে পড়ে তোমার চরিত্র খারাপ হয়ে গেছে কিন্তু ব্যোমকেশ। কিন্তু ও কথা এখন থাক। উষাপতিবাবু যে নিজের চরিত্র কাহিনী শুনিয়ে গেছেন তা বলতে বাধা আছে কি? ব্যোমকেশ বলল, কিছু মাত্র না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমাদের দুজনকে একসাথে শোনাতে চাই। বড় মর্মান্তিক কাহিনী অজিত, বড় মর্মান্তিক কাহিনী। সত্যকাম আমার কাছে এসেছিল এক আশ্চর্য প্রস্তাব নিয়ে। তার যদি মৃত্যু হয় তাহলে যেন তার মৃত্যুর কারণ যেন আমি অনুসন্ধান করি। সে জানতো কে তাকে খুন করতে চায়, কিন্তু তার নাম সে আমাকে বলেনি। তখনই আমার মনে প্রশ্ন জাগলো, নাম বলতে চায় না কেন? এখন জানতে পেরেছি, নাম না বলার গুরুতর কারণ ছিল। পারিবারিক কেচ্ছা তাতে বেরিয়ে পড়তে পারত। সে যে জারজ, তার মা যে কলঙ্কিনী, এই কথা সে প্রকাশ করতে পারেনি। নিজের মুখে নিজের কলঙ্কের কথা কটা লোকই বা প্রকাশ করতে পারে? সবাই তো আর সত্যযুগের সত্যকাম নয়। তবু একটা ইঙ্গিত সে দিয়ে গিয়েছিল।
তার জন্ম তারিখ, কিন্তু এমন ভাবে দিয়েছিল যে একবারও সন্দেহ হয়নি যে তার জন্ম তারিখের মধ্যেই মৃত্যুর রহস্যের চাবি লুকিয়ে আছে। সে জানতো আমি যদি অনুসন্ধান আরম্ভ করি তাহলে জন্ম তারিখটা আমার কাজে লাগবে। সত্যকাম বিবেকহীন লম্পট ছিল, কিন্তু তার বুদ্ধির অভাব ছিল না। এবার গোড়া থেকে গল্পটা বলি। সত্যকামের জন্মের আগে থেকেই এই গল্পের সূত্রপাত। উষাপতিবাবুর মুখেই এই গল্পের বেশিরভাগটা আমার শোনা। তবু গল্পটা যে সত্যি তাতে আমার কোনো সন্দেহই নেই। তিনি নিজেকে রেয়াত করেননি, নিজের দোষ দুর্বলতা অকপটে ব্যক্ত করেছেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে রমাকান্ত চৌধুরী সুচিত্রা এম্পোরিয়াম প্রতিষ্ঠা করেন। রমাকান্ত চৌধুরীর একমাত্র মেয়ের নাম সুচিত্রা, মেয়ের নামেই দোকানের নাম। চৌধুরী মশাই ভারী চতুর ব্যবসাদার ছিলেন। 2-4 বছরের মধ্যেই তার দোকান ফুলে ফেঁপে উঠল। ধর্মতলায় নতুন বাড়ি তৈরি হলো, জমজমাট ব্যাপার। চৌধুরী মশাইয়ের সুচিত্রা এম্পোরিয়াম বিলেতি দোকানের সঙ্গে টেক্কা দিতে লাগলো। উষাপতি দাস 1925 সালে সামান্য শপ অ্যাসিস্ট্যান্টের চাকরি নিয়ে সুচিত্রা এম্পোরিয়াম ঢোকেন। তখন তার বয়স 21-22। গরিবের ঘরের বাপ মা মরা ছেলে, লেখাপড়া বেশি শেখেননি, কিন্তু চেহারা ভালো, বুদ্ধিশুদ্ধি আছে। 2-4 দিনের মধ্যেই তিনি দোকানের মাল বিক্রি করার কায়দা কানুন শিখে নিলেন। খদ্দেরকে কি করে খুশি রাখতে হয় তার কৌশল ও আয়ত্ত করে ফেললেন। সহকর্মীদের মধ্যে তার খুব জনপ্রিয়তা ছিল। ক্রমেই স্বয়ং কর্তার সুনজর পড়ল তার ওপর। এইভাবেই 2-4 টাকা করে মাইনা বাড়তে লাগলো। 2 বছর কেটে গেল। তারপর হঠাৎ একদিন উষাপতিবাবুর চরম ভাগ্যোদয় হলো। রমাকান্ত চৌধুরী তাকে তার নিজের অফিস ঘরে ডেকে পাঠালেন এবং সে বললেন যে তার মেয়ের সঙ্গে তিনি উষাপতিবাবুর বিয়ে দিতে চান। এই প্রস্তাব উষাপতিবাবুর কল্পনার অতীত। তিনি যেন চাঁদ হাতে পেলেন। সেই যে রূপকথায় আছে না, পথের ভিখিরির সঙ্গে রাজকন্যার বিয়ে, এই যেন অনেকটা তাই। সুচিত্রাকে উষাপতিবাবু আগে অনেকবার দেখেছেন। সুচিত্রা প্রায় দোকানে আসতেন, ভারী মিষ্টি নরম চেহারা। উষাপতিবাবুর মন যেন রোম্যান্সের গন্ধে ভরে উঠল। মাসখানেকের মধ্যে বিয়ে হয়ে গেল। সেও ধুমধাম করে বিয়ে হলো। উষাপতিবাবুর সহকর্মীরা তাকে প্রীতি উপহার চেপে বন্ধুকে অভিনন্দন জানালেন। উষাপতিবাবু এতদিন তার বিবাহিতা বোনের বাড়িতেই থাকতেন, এখন শ্বশুর বাড়িতে তার থাকার ব্যবস্থা হলো। শ্বশুর বাড়ি অর্থাৎ আমায় স্ট্রিটের বাড়ি। রমাকান্ত চৌধুরী বড় মানুষ, তারপর আবার বিপদনিক। তিনি মেয়েকে কাছছাড়া করতে চাইলেন না। টোপের ওপর বসি আছে তা উষাপতিবাবু টের পেলেন না। তিনি সেটা টের পেলেন ফুলশয্যার রাতে। রূপকথার স্বপ্ন ইমারত পুরো ভেঙে পড়ল। বুঝতে পারলেন সুচিত্রা এম্পোরিয়ামের কর্তা কেন দিন দরিদ্র কর্মচারীর সঙ্গে বিয়ে দিয়েছে। ফুলের বিছানায় শয়ন করা তার আর হলো না। উষাপতিবাবু সারা রাত্রি একটা চেয়ারে বসে কাটিয়ে দিলেন। সকালবেলা শ্বশুরকে গিয়ে বললেন যে তার উদ্দেশ্য সিদ্ধ হয়েছে, এবার যেন তাকে বিদায় দেওয়া হয়। রমাকান্ত চৌধুরী ঘরেলো ব্যবসাদার, তিনি বোধহয় প্রস্তুত ছিলেন। মোলায়েম সুরেশ জামাইকে বোঝাতে আরম্ভ করলেন যে সুচিত্রা ছেলে মানুষ, মা মরা মেয়ে, তাই এসব ভুলটুল করে ফেলেছে। তারপর আজকাল দেশে যে হাওয়া বইতে শুরু করেছে তাতে মেয়েদের সামলে রাখাই দায় হয়ে উঠেছে। সত্যি সুচিত্রা খুবই ভালো মেয়ে, কেবল বর্তমান আবহাওয়ার দোষে একটু ভুল করে ফেলেছিল। আজকাল ঘরে ঘরে এই ব্যাপার হচ্ছে, ঠক বাজতে গাও জোর। কিন্তু বাইরের লোক কি জানতে পারে? সবাই বউ নিয়ে মনে সুখে ঘর কন্যা করে। এই নিয়ে ঘাটাঘাটি করতে গেলে মুখেই চুনকালি পড়বে। অতএব উষাপতিবাবু কিন্তু কথায় ভুললেন না। তিনি বললেন যে তাকে যেন মাফ করা হয়। সে গরিবের ছেলে হতে পারে ঠিকই,
কিন্তু সব বংশের ছেলে, সে এইসব কাজ করতে পারবে না। কথায় চিড়ে ভিজল না দেখে রমাকান্ত চৌধুরী ব্রহ্মাস্ত্র ছাড়লেন। দেরাজ থেকে স্ট্যাম্প মারা কাগজের লেখা দলিল বার করে বললেন, আজ থেকে সুচিত্রা এম্পোরিয়ামে 8 আনা অংশীদার উষাপতি বাবু। তিনি যেন দলিল দেখে নিতে পারেন। তার মৃত্যুর পরে যা কিছু আছে সবই উষাপতি বাবুরই হবে। তার তো আর কেউ নেই উষাপতি বাবু ছাড়া। তাই উষাপতি বাবু সেই দিনের পর থেকে তার পার্টনার হলেন। দোকানের রমাকান্ত বাবুর হুকুম যেমন চলবে, তেমনি উষাপতি বাবুরও হুকুম চলবে। উষাপতি বাবুর মাথা ঘুরে গেল। রাজকন্যাটি দাগী হতে পারে বটে, কিন্তু তার হাতেই তো অর্ধেক রাজত্ব। মোট কথা, উষাপতি বাবু শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন। সদ্য সদ্য অত টাকার লোভ সামলাতে পারলেন না। তিনি শ্বশুর বাড়িতে থাকতে রাজি হলেন, কিন্তু স্ত্রীর সঙ্গে কোনো সম্পর্কই তার রইল না। সেই যে ফুলশয্যার রাত্রে 2-4টে কথা হয়েছিল, তারপর সব কথাই বন্ধ। শোভার ব্যবস্থাও আলাদা। বাইরের লোকে অবশ্য কিছুই জানল না। ধোকার চাটি বজায় রইল। রমাকান্ত যে বলেছিলেন সুচিত্রা ভালো মেয়ে, সে কথা নেহাত মিথ্যে নয়। প্রথম মহাযুদ্ধের পর বাঁধন ভাঙার একটা ঢেউ এসেছিল। উচ্চবিত্ত সমাজের অবাধ মেলামেশা সমাজের সকল স্তরেই ছড়িয়ে পড়েছিল। সুচিত্রা আলোর নেশায় বিভ্রান্ত হয়ে একটু বেশি মাতামাতি করে ফেলেছিলেন। অভিভাবিকার অভাবে গণ্ডির বাইরে যে পা দিচ্ছেন তা তিনি বুঝতে পারেননি, কিন্তু প্রচন্ড ধাক্কা খেয়ে তার হুঁশ ফিরল। তিনি বাইরে যাওয়া বন্ধ করে দিলেন। শান্ত সংযত ভাবে বাড়িতে রইলেন। রমাকান্ত বাড়িতে লোক কম, আত্মীয় স্বজন কেউই নেই, কেবল রমাকান্ত, সুচিত্রা আর উষাপতি বাবু। স্থায়ী চাকরের মধ্যে সহদেব আর বাকি ঝি চাকর সুখ। সহদেব চাকরটার বুদ্ধিশুদ্ধি বেশি নেই, কিন্তু অটল তার প্রভু ভক্তি। তাই ঘরের কথা বাইরে চাহর হতে পারল না। বিয়ের মাস দেড়েক পরেই রমাকান্ত মেয়েকে নিয়ে বিলেতে চলে গেলেন। অজুহাত দেখালেন মেয়ের খুব শরীর খারাপ, তাই চিকিৎসার জন্য বিলেতে নিয়ে গেছেন। উষাপতি বাবু দোকানের সর্বময় কর্তা হয়ে উঠলেন। সেইভাবেই তিনি কাজ চালাতে লাগলেন। প্রায় 1 বছর পরে রমাকান্ত বাবু বিলেত থেকে ফিরলেন। সুচিত্রার কোলে ছেলে তখন। ছেলে দেখে বোঝা যায় না তার বয়স 2 মাস কি 5 মাস। তারপর আমার স্ট্রিটের বাড়িতে উষাপতি বাবুর নিরস প্রাণহীন জীবনযাত্রা আরম্ভ হলো। স্ত্রীর সঙ্গে কোনো সম্বন্ধই তার নেই। শ্বশুরের সঙ্গে কাজের সম্বন্ধ কিছুটা মাত্র রয়েছে। দোকানটিকে উষাপতি বাবু নিজে প্রাণ দিয়ে ভালোবাসতে লাগলেন। তবু দুধের স্বাদ কি গোলে মেটে? অন্তরের মধ্যে ক্ষুদিত যৌবনের হাহাকার যেন চারা দিয়ে উঠতে থাকলো। ওদিকে সুচিত্রা সংকুচিত হয়ে নিজেকে নিজের মধ্যে সংহরণ করে নিয়েছেন। মাঝে মাঝে উষাপতি বাবু তাকে দেখতে পান। মনে হয় সুচিত্রা যেন কঠোর কোনো তপস্যা করছে। তার মনটা কোমল হয়ে আসে। তিনি জোর করে নিজেকে শক্ত রাখেন। একটি একটি করে বছর কাটতে লাগলো। সত্যকাম বড় হয়ে উঠতে লাগলো। লম্পট বাপের উচ্ছৃঙ্খল রক্ত তার শরীরে। তার যত বয়স বাড়তে লাগলো, রক্তের দাগও ততই ফুটে উঠতে লাগলো। সব রকম রক্তের দাগ মুছে যায়, কিন্তু এরকম রক্তের দাগ কখনো মোছে না। সত্যকাম কারো শাসন মানে না। নিজের যা ইচ্ছে সে তাই করে, কিন্তু ভয়ানক ধূর্ত সে। কুটিল তার বুদ্ধি। দাদামশাইকে সে এমন ভাবে বশ করেছে যে সব জেনে শুনেও তিনি কিছুই বলতে পারলেন না। সুচিত্রা শাসন করবার ব্যর্থ চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছেন। সুষাপতি বাবু সত্যকামে কোনো কথাই থাকেন না। সবসময় নিজেকে আলাদা করে রাখেন। স্ত্রীর প্রাণীন পুত্রকে কোনো পুরুষের এই স্নেহের চোখে দেখতে পারে না। সত্যকামের স্বভাব চরিত্র যদি ভালো হতো তাহলে উষাপতি বাবু হয়তো তাকে সহ্য করতে পারতেন, কিন্তু এখন তার মন একেবারে বিষিয়ে গেল। সুচিত্রার সঙ্গে উষাপতি বাবুর একটা ব্যবহারিক সংযোগে
যদিও বা কোনো সম্ভাবনা থাকতো, তা একেবারেই লুপ্ত হয়ে গেল। উষাপতি বাবু আর সুচিত্রার মাঝখানে সত্যকাম ফণী মনসার কাটা হয়ে বেড়ার মতন দাঁড়িয়ে রইল। সত্যকামের যখন বয়স 19, তখন রমাকান্ত বাবু মারা গেলেন। সত্যকামকে নিজের অংশ উইল করে দিয়ে গেলেন। এই সময় সত্যকাম নিজের জন্ম রহস্য জানতে পারল। বিলেতে তার জন্ম হয়েছিল, সুতরাং বার্থ সার্টিফিকেটও ছিল। দাদামশাইয়ের কাগজপত্রের মধ্যে সেই বার্থ সার্টিফিকেট বোধহয় সে পেয়েছিল। তারপর পারিবারিক পরিস্থিতি দেখে আসল ব্যাপার সে বুঝে নিয়েছিল। সে বাইরের ভারী কেতাদুরস্ত ছেলে, কিন্তু ভিতরে ভীষণ কুটিল আর হিংসুক। উষাপতি আর সুচিত্রার ওপর তার ব্যবহার যেন দিনকে দিন হিংস্র হয়ে উঠল। একদিন সে নিজের মাকে স্পষ্টই বলল যে সে তাকে কি করে শাসন করতে আসে, কোন লজ্জায় সে তাকে শাসন করে, সে সবই জানে। আবার একদিন উষাপতি বাবুকে বলল যে সে তার বাপ নয়, তাই তাকে খাতির করবে কিসের জন্য। বাড়িতে উষাপতি আর সুচিত্রার জীবন যেন দুর্বহ হয়ে উঠল। ওইদিকে দোকানে গিয়ে সত্যকাম আরেক রকমের খেল দেখাতে আরম্ভ করলো। সুচিত্রার মতো শৌখিন দোকানে পুরুষের চেয়ে মেয়ে খদ্দেরই বেশি। সত্যকাম তাদের মধ্য থেকে কম বয়সী সুন্দর মেয়েদের বেছে নিতে থাকে, তাদের সঙ্গে ভাব করতে থাকে। দোকানের দামে জিনিস সস্তায় তাদের বিক্রি করে দেয় এবং হোটেলে নিয়ে গিয়ে তাদের খাওয়াতে আরম্ভ করে। দোকানের তহবিল থেকে যখন যত টাকা ইচ্ছে সে বার করে নেয়, দু হাতে ওড়াতে আরম্ভ করে। মদ, ঘোড়দৌড়, বড় বড় ক্লাবে গিয়ে জুয়া খেলা তার নিত্য নৈমিত্তিক ব্যবসা হয়ে উঠল। রমাকান্ত মৃত্যুর পর বছরখানে যেতে না যেতেই দেখা গেল দোকানের অবস্থা খারাপ হয়ে আসছে, আর বেশি দিন এভাবে চলবে না। উষাপতি বাবুর বাধা দিতে গেলে সত্যকাম বলে সে তার নিজের টাকা নিজে ওড়াচ্ছে, তাতে কারোর কোনো কিচ্ছু বলার নেই। উপরন্তু দোকানের একটা বদনাম রটে গেল, মেয়েদেরও ও দোকানে যাওয়ার নিরাপদ আর রইল না, খদ্দের কমে গেল। বিভ্রান্ত উষাপতি বাবু কি করবেন ভেবে পেলেন না। পরিস্থিতি যখন অত্যন্ত ভয়াবহ হয়ে উঠছে, তখন একটি ব্যাপার ঘটল। একদিন সন্ধ্যার পর কি একটা কাজে উষাপতি বাবু বাড়িতে এসেছেন। ওপরে নিজের ঘরে ঢুকতে গিয়ে শুনতে পেলেন পাশের ঘর থেকে একটা অবরুদ্ধ কান্নার শব্দ। পাশের ঘরটা তার স্ত্রীর ঘর। পা টিপে টিপে উষাপতি বাবু দৌড়ে গিয়ে দাঁড়ালেন। দেখলেন তার স্ত্রী একলা মেঝে মাথা কুটছেন আর বলছেন যে এখনো কি তার প্রায়শ্চিত্ত শেষ হয়নি, আর যে সে পারে না। উষাপতি বাবু চুপি চুপি নিচে নেমে এলেন। তারপর সহদেবকে জিজ্ঞাসা করে জানতে পারলেন সন্ধ্যার আগে পাড়ার একটা বর্ষীয়সী ভদ্রমহিলা এসেছিলেন। তিনি সুচিত্রাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে গেছেন। মহিলাটি মেয়েকে নাকি সত্যকাম সিনেমা দেখাচ্ছে আর বিলিতি হোটেলে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে। সেই দিন উষাপতি বাবু সংকল্প করলেন যে সত্যকামকে সরাতে হবে, তাকে খুন না করলে কোনো দিক দিয়েই নিস্তার নেই। এভাবে বেঁচে থাকার কোনো মানেই হয় না। উষাপতি বাবু তৈরি হতে লাগলেন। তার একটা সুবিধা ছিল, সত্যকাম যদি খুন হয় তার দিকে কেউ সন্দেহ করবে না। বাইরে সবাই জানে সত্যকাম তার ছেলে, বাপ ছেলেকে খুন করেছে এ কথা বিশ্বাস কেউ করবে না। সত্যকামের অনেক শত্রু, সন্দেহটা তাদের উপর গিয়েই পড়বে। তবু এমন ভাবে কাজ করা দরকার যাতে কোনো মতেই তার পানে দৃষ্টি আকৃষ্ট না হয়। উষাপতি বাবু একটি চমৎকার মতলব করলেন। একজন চীনা গুন্ডার কাছ থেকে একটি রিভলভার জোগাড় করলেন। ছেলেবেলায় কিছুদিন তিনি সন্ত্রাসবাদীদের দলে মিশেছিলেন। রিভলভার চালানো অভ্যেসও তার ছিল। তিনি কয়েকবার বেলঘড়ির একটা আম বাগানে গিয়ে অভ্যাসটা ঝালিয়ে নিলেন। তারপর সুযোগের অপেক্ষা করতে লাগলেন। সত্যকাম ঝানু ছেলে, সে উষাপতি বাবুর মতলবটা ভালোভাবেই বুঝতে পারল, কিন্তু নিজেকে বাঁচাবার কোনো উপায় সে খুঁজে পেল না। পুলিশের কাছে গেলে তার নিজের জন্ম রহস্য ফাঁস হয়ে যায়। শেষ পর্যন্ত হতাশ হয়ে
সে আমার কাছে এসেছিল। উষাপতিবাবু অবশ্য সে খবর জানতেন না। তারপর যে রাত্রে সত্যকাম খুন হয় সে রাত্রিটা ছিল শনিবার। শনিবার সত্যকামে অন্য রাত্রির চেয়ে দেরি করেই বাড়ি ফিরত, সুতরাং শনিবারই প্রশস্ত। উষাপতিবাবু এটি রাংতার চাকতি তৈরি করে রেখেছিলেন। রাত্রি 10:30টার সময় সহদেব যখন রান্নাঘরে খেতে গিয়েছে তখন তিনি চুপি চুপি নেমে এসে সেটি দরজার কপাটে জুড়ে দিয়ে আবার নিঃশব্দে ওপরে উঠে গেলেন। সদর দরজা যেমন বন্ধ ছিল তেমনি বন্ধ রইল। বাইরে যে রাংতার চাকতি সাটা হয়েছে তা কেউই জানতে পারল না। সুখ, ঝি, রাধুনী তারা অনেক আগেই বাড়ি চলে গিয়েছেন। সহদেব খাওয়া দাওয়া শেষ করে খিড়কির দরজায় তালা লাগিয়ে তারপর সদর বারান্দায় গিয়ে বিছানা পেতে শুয়ে পড়ল। ওপরে উষাপতি বাবু নিজের ঘরে আলো নিভিয়ে অপেক্ষা করতে থাকলেন। সামনের দিকে ব্যালকনির দরজা খুলে রাখলেন। 2 ঘন্টা অপেক্ষা করার পর ফটকের কাছে যখন শব্দ হলো তখন তিনি বুঝতে পারলেন সত্যকাম আসছে। উষাপতিবাবু ব্যালকনিতে বেরিয়ে এসে খাপটি মেরে বসে রইলেন। ফটক থেকে দরজা পর্যন্ত রাস্তা খুবই অন্ধকার। সত্যকাম টর্চ জেলে দেখতে দেখতে এগিয়ে আসছে। সদর দরজায় টোকা মেরে হঠাৎ তার নজর দরজার নিচের দিকে একটা রাংতার চাকতির ওপর গিয়ে পড়ল। আলোয় চকচক করছে সেটা। সে সামনের দিকে ঝুঁকে সেটাকে দেখতে গেল। অমনি উষাপতিবাবু ব্যালকনি থেকে ঝুঁকে গুলি করলেন। রিভলভারের গুলি সত্যকামে পিঠ ফুটো করে বুকের হাড়ে গিয়ে আটকালো। সত্যকাম সেখানে মুখ থুবড়ে পড়ল। হাতে জ্বলন্ত টর্চটা চলতেই থাকলো। এই হলো সত্যকামের মৃত্যুর প্রকৃত ইতিহাস। উষাপতিবাবু এমন কৌশল করেছিলেন যে লাশ পরীক্ষা করে মনে হবে পিছন থেকে কেউ গুলি করেছে। ওপর দিক থেকে গুলি করা হয়েছে তা কিছুতেই বোঝা যাবে না। রাংতার চাকতিটা যদি না থাকতো তাহলে আমিও বুঝতে পারতাম না। ব্যোমকেশ চুপ করলো। আমরাও অনেকক্ষণ চুপ করে রইলাম। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সত্যবতী বলল, তুমি প্রথম কখন উষাপতি বাবুকে সন্দেহ করলে? ব্যোমকেশ বলল, গোড়া থেকে আমার সন্দেহ হয়েছিল এটা বাড়ির লোকেরই কাজ। যদি বাইরের লোকের কাজ হবে তাহলে সত্যকাম হত্যাকারীর নাম বলবে না কেন? তখনই আমার মনে হয়েছিল এই সংকল্পিত হত্যার পিছনে এক অতি গুহা পারিবারিক কলঙ্ক লুকিয়ে আছে। তারপর জানতে পারলাম উষাপতিবাবু আর সুচিত্রার দাম্পত্য জীবন স্বাভাবিক নয়। দীর্ঘকাল তাদের মধ্যে বাক্যালাপ বন্ধ, শোবার ঘরও আলাদা। মনে একটা খটকা লাগলো। খাজাঞ্চি মশাইয়ের সঙ্গে আলাপ জমালাম। লোকটি উষাপতিবাবুর দরদি বন্ধু। তিনি 21 বছর আগে বন্ধুর বিয়েতে প্রীতি উপহার লিখেছিলেন। প্রীতি উপহারটি খাজাঞ্চি মশাই খুব যত্ন করে রেখে দিয়েছিলেন, কারণ এটি তার প্রথম এবং একমাত্র কবি কীর্তি। আমি যখন প্রীতি উপহারটি হাতে পেলাম তখন আর কোনো সংশয়ই আমার রইল না। সত্যকামের জন্ম তারিখ আমার মনে ছিল 7ই জুলাই 1927 আর বিয়ের তারিখ 13ই ফেব্রুয়ারি 1927। অর্থাৎ বিয়ের পর 5 মাস পূর্ণ হওয়ার আগেই ছেলে হয়েছে। ধূর্ত রমাকান্ত কেন দরিদ্র কর্মচারীর সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন বুঝতে আমার কোনো কষ্টই হলো না। সত্যকাম উষাপতিবাবুর ছেলে নয়, সুতরাং তাকে খুন করার পক্ষে উষাপতিবাবুর কোনো বাধাই নেই। কিন্তু তিনি খুন করলেন কি করে? যখন জানতে পারলাম মৃত্যুকালে সত্যকামের হাতে জ্বলন্ত টর্চ ছিল তখন এক মুহূর্তে রাংতার চাকতির উদ্দেশ্যটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। সত্যকামের টর্চের আলো দৌড়ের উপর পড়েছিল। রাংতার চাকতিটা চমকে উঠেছিল। সত্যকাম সামনে ঝুঁকে গিয়ে যখন দেখতে গেল ওটা কি চকচক করছে, ব্যাস। আমি ব্যোমকেশকে সিগারেট দিয়ে নিজে একটা নিলাম। দুজনে সিগারেট টানতে লাগলাম। ঘর সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছে। দক্ষিণা বাতাস চুপি চুপি আমাদের ঘরে খেলা করছে। হঠাৎ ব্যোমকেশ বলে উঠল, আজ উষাপতিবাবু যাওয়ার সময় আমার হাত ধরে কি বললেন জানো? বললেন, ব্যোমকেশ বাবু, আমি
আর আমার স্ত্রী জীবনে বড়ই দুঃখ পেয়েছি। 21 বছর ধরে যেন শ্মশানে বাস করছি। আজ আমরা অতীতকে ভুলে গিয়ে নতুন করে জীবন আরম্ভ করতে চাই, একটু সুখী হতে চাই। আপনি আর জল ঘোলা করবেন না। আমি উষাপতিবাবুকে কথা দিয়েছি যে জল ঘোলা হতে আমি দেব না। কাজটা হয়তো আইনসঙ্গত হচ্ছে না, কিন্তু আইনের চেয়েও বড় জিনিস আছে, সেটা হলো ন্যায় ধর্ম। তোমাদের কি মনে হয় আমি অন্যায় করছি? সত্যবতী ও আমি সমস্বরে বললাম, না। এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ বক্সীর এক অন্যতম শ্রেষ্ঠ গল্প রক্তের দাগ অন্তিম পর্ব। গল্প পাঠে ও অজিতের ভূমিকায় আমি শুভজিৎ, ব্যোমকেশের ভূমিকায় দেবজিৎ, সত্যবতীর চরিত্রে নিশা। এই গল্পের পরিচালনায় সাউন্ড এফেক্ট এবং আবহ সঙ্গীতে দেবজিৎ। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে বা কোনো পরামর্শ দিতে চান তাহলে অবশ্যইভাবে কমেন্ট করে আমাদের জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না, নইলে আমাদের আড্ডার যে কোনো খোরাক আপনারা মিস করবেন। তাহলে আজ এই পর্যন্তই। নতুন গল্পের জন্য চোখ রাখুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল গপ্পগুচ্ছের আড্ডায়। টিল দেন, গুড বাই, হ্যাপি লিসেনিং।